চিঠিপত্র ১১ খণ্ড। রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, শ্রী অমিয় চক্রবর্তীর মাতৃদেবী অনিন্দিতা দেবী ও শ্রী অমিয় চক্রবর্তীকে লিখিত পত্রাবলী। প্রকাশ আষাঢ় ১৩৮১ বঙ্গাব্দ। পত্রাবলীর এই খণ্ডে শ্যামল নিত্যোজ্জ্বল রবীন্দ্রমানসের প্রকাশ তার শত পাঠকের মতো আমার কাছে লিপি সাহিত্যে নতুন বিস্মিত ঘটনা। বিশেষার্থে তার ব্যক্তিগত স্নেহের এই দান আমার কাছে পারমিক এবং সেই কারণে প্রাসঙ্গিক তথ্যগত আলোচনা আজও আমার পূর্ণতম স্মৃতির বিরুদ্ধে বলে জেনেছি। কোনোদিনই জীবনে সেই দূরত্ব ঘটল না যাতে তার সঙ্গে আত্মীয় সম্বন্ধের আশ্চর্য বহু অধ্যায় পেরিয়ে বিশিষ্ট যোগাযোগের বিষয়ে কিছু লিখতে পারি। ১৬ বছর বয়সের অজ্ঞাত কিশোরকে লেখা ১৯১৭ সালের পত্র এই গ্রন্থে লিপিবদ্ধ। শোকে অনুকম্পায়ী নিবিড় বিশ্বাস তিনি কোন দূর আসামের পত্রলেখককে পাঠিয়েছিলেন, তাকে উদ্ধার করেছিলেন। তারপরে প্রায় ২৪ বছর ধরে চিন্তায় চিত্রণে সমৃদ্ধ ঘরোয়া নানা উল্লেখে স্নিগ্ধ তার পত্রলিপি দেশে বিদেশে আমাকে ধন্য করেছে। প্রত্যেক চিঠি তার মুক্তাক্ষরে রচিত একটি অভাবনীয় উপহার। ভাষায় ছিল তার কণ্ঠস্বর, যোগ্যতার কথা ভুলে গিয়ে গ্রহণের অধিকার মেনেছি। দীর্ঘকাল তার সান্নিধ্যে ছিলাম বলে চিঠির অবকাশ ঘটেনি, কিন্তু সহকারী রূপে তার সদ্য রচিত বহু পত্রাবলীর পরিচয়ে বঞ্চিত হইনি। আশ্চর্য হয়েছি সামান্যতম চিঠির চকিত আলোয় অজস্রত্ব এবং বৈচিত্র্যে দ্রুত শিল্পের বিশ্বজনীন রূপে। ১৯১৭ সালের চিঠি পাওয়ার কিছু পরেই কবির সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় শান্তিনিকেতনে। শ্রদ্ধেয় প্রমথ চৌধুরী আমাকে নিয়ে যান। ১৯২১-এ বিশ্বভারতীর অনুশীলন ছাত্ররূপে এবং স্বল্প অধ্যাপনার দায়িত্বে আবদ্ধ হলাম। ১৯২৪ থেকে ১৯৩৩ পর্যন্ত রবীন্দ্রনাথের সাহিত্যিক সহকারী ও মধ্যে মধ্যে সহযাত্রীর পালা। ইংল্যান্ডে, ইউরোপে, মার্কিন দেশে, ইরানে এবং স্বদেশের নানা স্থানে তার সঙ্গে ছিলাম। এই চিঠিপত্রে এবং অন্য গ্রন্থে তার চিহ্ন ছড়িয়ে আছে। বাকি ৮ বছর অক্সফোর্ডে, লাহোরে এবং কলকাতায় দূরে দূরে কর্মে জড়িয়েছি, কিন্তু প্রায়ই ফিরেছি তার কাছে। করুণার মহিয়ান তার প্রীতির ঘনিষ্ঠতা শেষ পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। বহু পত্রে তার পরিচয় রয়ে গেল। অমিয় চক্রবর্তী। অনিন্দিতা দেবীকে লিখিত পত্র ১, ৩০শে জুন ১৯২২, শান্তিনিকেতন। কল্যাণী আসু, তোমার খাতাগুলি আমার হাতে আসিয়া পৌঁছিয়াছে এবং সবগুলি পড়িয়া দেখিলাম। লেখাগুলি খুব পাকা হইয়াছে। ছাপাইলে দেশের অধিকাংশ পাঠক তোমার উপরে বিষম বিরক্ত হইবে, কিন্তু সেই জন্যই ছাপানো কর্তব্য বোধ করি। আমার গল্প সপ্তক প্রভৃতি ২-১খানি বই আজ পর্যন্ত প্রথম সংস্করণের চৌকাঠ পার হইতে পারে নাই। বিবাহিত বাঙালি পুরুষের ভয় পাছে এইগুলি পড়িয়া যথাসময়ে স্বামীর লুচি ভাজা সম্বন্ধে স্ত্রীর উৎসাহ লেশমাত্র ম্লান হয়। কোনো কোনো বিষয়ে তোমার সঙ্গে আমার তর্ক করিবার ছিল, কিন্তু সময় একেবারেই নাই। যদি কোনোদিন দেখা হয়, মোকাবিলায় বাদ প্রতিবাদ করিবার ইচ্ছা রহিল। যদি কোনো অবসরে আশ্রমে আসিতে পারো, তবে মেয়েদের শিক্ষা সম্বন্ধে এখানকার ব্যবস্থা দেখিতে পাইবে। আর কয়েকদিন পরে তোমার খাতাগুলি ফিরিয়া পাঠাইব। ইতি ১৬ই আষাঢ় ১৩২৯। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র ২, ২২শে জানুয়ারি ১৯২৭, শান্তিনিকেতন। কল্যাণী আসু, তুমি বোধহয় জানো মেয়েদের দুঃখ ও অবমাননায় চিরদিন আমি বেদনা ও লজ্জা বোধ করি। আমার অনেক লেখার মধ্যে অনেকবার তা প্রকাশও হয়েছে, কিন্তু এই দুর্গতির যথার্থ প্রতিকার মেয়েদেরই হাতে। তারা যেদিন নিজেদের অধিকারের মর্যাদা সমস্ত মন দিয়ে অনুভব করবে, সেদিন সে মর্যাদা কেউ খর্ব করতে পারবে না। তাই মনে করি যে তোমার লেখা আগমনী আমাদের দেশের মেয়েদের মনে আত্মশক্তির উদ্বোধনের কাজ করবে। ইতি ৮ই মাঘ ১৩৩৩। শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। অমিয় চক্রবর্তীকে লিখিত পত্র ১, ১২ই মার্চ ১৯১৬, শান্তিনিকেতন, বোলপুর। বিনয় সম্ভাষণপূর্বক নিবেদন। আমার ঘরে বাইরে গল্পটি আপনাদের ভালো লেগেছে, এতে আমি বিশেষ আনন্দ লাভ করেছি।
প্রমথ চৌধুরী এই গল্পটিকে রূপক বলে ব্যাখ্যা করেছেন, কিন্তু সে বোধহয় কতকটা লীলাচ্ছলেই করে থাকবেন। এর মধ্যে কোনো জ্ঞানকৃত রূপকের চেষ্টা নেই। এই কেবলমাত্রই গল্প। মানুষের অন্তরের সঙ্গে বাইরের এবং একের সঙ্গে অন্যের ঘাত প্রতিঘাতে যে হাসি কান্না উচ্ছ্বসিত হয়ে ওঠে, এর মধ্যে তারই বর্ণনা আছে। তার চেয়ে বেশি যদি কিছু থাকে, সেটা অবান্তর এবং আকস্মিক। ইতি 29 ফাল্গুন 1322, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 2, 22 জুন 1917। কল্যাণী এসু, তোমার চিঠিখানি পেয়ে আমি মনে খুব বেদনা বোধ করছি। তার কারণ, একসময় যখন আমার বয়স তোমারই মতো ছিল, তখন আমি যে নিদারুণ শোক পেয়েছিলুম, সে ঠিক তোমারই মতো। আমার যে পরমাত্মীয় আত্মহত্যা করে মরেন, শিশুকাল থেকে আমার জীবনের পূর্ণ নির্ভর ছিলেন তিনি। তাই তার আকস্মিক মৃত্যুতে আমার পায়ের নিচে থেকে যেন পৃথিবী সরে গেল, আমার আকাশ থেকে আলো নিভে গেল, আমার জগৎ শূন্য হলো, আমার জীবনের স্বাদ চলে গেল। সেই শূন্যতার কুহক কোনো দিন জীবনে ঘুচবে এমন কথা আমি মনে করতে পারিনি। কিন্তু তারপরে সেই প্রচণ্ড বেদনা থেকেই আমার জীবন মুক্তির ক্ষেত্রে প্রথম প্রবেশ লাভ করলে। আমি ক্রমে বুঝতে পারলুম, জীবনকে মৃত্যুর জানালার ভিতর থেকে না দেখলে তাকে সত্যরূপে দেখা যায় না। মৃত্যুর আকাশে জীবনের যে বিরাট মুক্তরূপ প্রকাশ পায়, প্রথমে তা বড় দুঃসহ, কিন্তু তারপরে তার ঔদার্য মনকে আনন্দ দিতে থাকে। তখন ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ অনন্ত সৃষ্টির ক্ষেত্রে হালকা হয়ে দেখা দেয়। বিশ্বের রথ চলেছে, মানুষের ইতিহাসের রথ চলেছে, বাধা বিঘ্ন বিপদ সম্পদের মধ্যে দিয়ে সে আপনার গতিবেগে আপনার পথ কাটছে। সেই পথই সৃষ্টির পথ। আমার জীবাত্মার যে যাত্রা, সেও অমনিতর বিরাট। সেও ওঠাপড়ার মধ্যে দিয়ে চলতে চলতে আপনাকে এবং আপনার পথকে সৃষ্টি করছে, লোকে লোকান্তরে যুগে যুগান্তরে। কোনো সুখ দুঃখের খুঁটিতে আমরা কেউই বাধা থাকব না। আমরা সৃষ্টিকর্তা। আমরা অনন্ত উৎসের মতো সকল ঘটনার মধ্যে দিয়েই নিজেকে নিত্য উৎসারিত করব। কোনো ঘটনাই পাথরের মতো আমাকে অন্ধকারের মধ্যে চাপা দিয়ে রাখবে না। এই কথা মনে রেখে যাত্রীর গান ধরো। বিশ্বযাত্রার সঙ্গে তাল রেখে নিরাসক্ত চিত্তে চিরজীবনের পথে অবাধে চলে যাও। শোকই তোমার বন্ধন মুক্ত করুক, বিচ্ছেদই তোমাকে বৃহৎ মিলনের অভিমুখে পথ দেখিয়ে দিক। মৃত্যু তোমার যা হরণ করেছে, তার চেয়ে বড় করে পূরণ করুক। নিজেকে তুমি দিন বলে অপমানিত করো না। বেদনার মধ্যে তোমার জীবন সার্থক হোক। ইতি 8ই আষাঢ় 1324, শুভানুধ্যায়ী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 3, 16ই আগস্ট 1917। কল্যাণী এসু, সঙ্গীত সম্বন্ধে একটি প্রবন্ধ শীঘ্রই লিখিব। তাহাতে তোমার অধিকাংশ প্রশ্নের উত্তর পাইবে। অন্য সকল ব্যাপারেও যেমন গানেও তেমনি আমি স্বাধীনতার পক্ষপাতী। যা সজীব তা সচল। আমার গানের স্বরলিপি বই আকারে ছাপানো চলিতেছে। তাহাতে আমার নূতন পুরানো অধিকাংশ ভালো সুরগুলি পাইবে। আমি যেমন ব্যস্ত তেমনই শ্রান্ত। অধিক লিখিবার সময়ও নাই, শক্তিও নাই। ইতি 31 শ্রাবণ 1324, শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 4, 20 অগস্ট 1917। কল্যাণী এসু, সংসারে যারা কেবলই হার মানে এবং হাল ছাড়ে, তুমি তাদের দলে যেও না। পৃথিবীর অধিকাংশ দুঃখই হেসে উড়িয়ে দেওয়া চলে। অন্ধকারে প্রত্যেক ছায়াটাকেই ভূত বলে মনে হয়। মনটা অন্ধকার করে থাকলে আমাদের ভাগ্য লক্ষ্মীকে অকারণে বা অল্প কারণেই অপদেবতা বলে কেবলই ভ্রম হতে থাকে। খুব জোরে হাসতে শিখলে তারই আলোয় অন্তত সংসারের মিথ্যে ভূতগুলো দৌড় মারে। খুব গলা ছেড়ে ওই হাসতে পারাটা পৌরুষ। রথিকে লিখে দিচ্ছি, তোমার খাতাখানি প্রমথকে পাঠিয়ে দেবে। ইতি 4 ভাদ্র 1324, শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 5, 31 অক্টোবর 1917। তুমি শান্তিনিকেতনে এসে আমার কাছে কিছুদিন থাকো। নিজের মনটাকে বেশি প্রশ্রয় দিও না।
সুখ দুঃখের খুব কঠিন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই এ পর্যন্ত চলে এসেছি। কতবার হাল ছেড়ে দিতে ইচ্ছে হয়েছে, কিন্তু এইটাকেই আমি আমার সৌভাগ্য বলে মনে করি যে বেদনার ভিতর দিয়েই জীবনটাকে নিবিড়ভাবে পেয়েছি। জীবনটা যদি নিতান্ত ছায়ায় লালিত, পেলব এবং শৌখিন হতো, তাহলে তার কোনো মূল্য থাকতো না। যদি তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো, তবে একদিন এই প্রাণ পরিপূর্ণ পৃথিবীর রৌদ্রালোকিত কলধ্বনি মুখর প্রভাতে জেগে উঠে দেখবে তুমি যে অবসাদে আবিষ্ট হয়েছিলে সে দুঃস্বপ্ন মাত্র, তার মধ্যে সত্য নেই। জীবনে কত জ্ঞান, কত অভিজ্ঞতা, কত উদ্যোগ, কত সৃষ্টি, জীবনের সেই বিচিত্ররূপী সত্যের দুর্লভ উপলব্ধি থেকে নিজেকে বঞ্চিত করো না। বাঁচবার পথে যাত্রা করো কোমর বেঁধে, দুর্জয় তেজে, অসীম আশায়, অটল বিশ্বাসে। অশ্রদ্ধা করো না নিজেকে এবং এই বিপুল সংসারকে, এই অপরিসীম রহস্যময় জীবলীলাকে। আপনার দীর্ঘ ছায়াটাকে আপনার চেয়ে সত্য মনে করে তুমি ব্যাকুল হয়ে পড়েছ। এই কুহেলিকা থেকে ঈশ্বর তোমাকে রক্ষা করুন, এই আমি কামনা করি। ইতি 14 কার্তিক 1324। পত্র 6, 9 নভেম্বর 1917, শান্তিনিকেতন। তোমার এবারকার চিঠিখানি পড়ে বড় খুশি ও নিশ্চিন্ত হয়েছি। তোমাদের যে বয়স, জীবনের আনন্দ, কলগান আমরা তোমাদের কণ্ঠ থেকেই শুনব। আমাদের কণ্ঠ কি আর তাজা আছে? সত্যি বলছি, যখন তুমি জীবনের উৎসাহ রসে তোমার পেয়ালা ভরে নেবার জন্যে আমার কাছে আসতে চেয়েছিলে, তখন আমার বড় ভাবনা হয়েছিল। কেননা উৎসের কাছে গিয়ে দেখি তার ধারা ভিতরের দিকেই চলে গেছে, বাইরের দিকে আর উছলে উঠছে না। সেই আমার অন্তর্হিত প্রবাহের শুষ্কতা তোমাকে হয়তো আরও ক্লিষ্ট করবে, এই আমার ভয় ছিল। তুমি ঠিক জায়গাতেই গেছো। প্রকৃতি জীবনের ক্ষতস্থানে হাসপাতালের মতো তো ব্যান্ডেজ বাঁধাবাঁধির উৎপাত করে না, সে মন্ত্র পড়ে চুম্বন করে দেয়। তার আদরের অ্যান্টিসেপ্টিকে না আছে জ্বালা, না আছে কড়া গন্ধ। 23 কার্তিক 1324। পত্র 7, 10 জানুয়ারি 1918, শান্তিনিকেতন। প্রত্যেক মানুষের জীবনের একটা সন্ধিস্থল আছে, যখন তার মধ্যে আলো অন্ধকারের দ্বন্দ্ব বেঁধে যায়। আমি যখন তোমার বয়সে ছিলুম, তখন সেই প্রচণ্ড দ্বন্দ্বের মধ্যে পড়েছিলুম। এই অবস্থায় নিজের সঙ্গে নিজের এবং নিজের সঙ্গে বাহিরের সামঞ্জস্য থাকে না। তখন অন্তর্নিহিত শক্তিগুলোর বিকশিত হওয়ার উদ্যম আছে, অথচ তাদের বিকাশ নেই। তখন বাইরের ক্ষেত্রের সঙ্গে অন্তরের আকাঙ্ক্ষার মিল ঘটে না। তখন ভিতরে বাইরে পদে পদে ঠোকাঠুকি চলে। আর আরেকটা সন্ধিস্থল হচ্ছে আমি যে বয়সে আছি এইটে। এখন এতদিনকার সংসারটা আলগা হয়ে আমার কাছ থেকে পিছিয়ে পড়েছে, অথচ সংসারের অতীত যে একটি আত্মার আশ্রয় আছে, সেটাকেও সম্পূর্ণ জোরের সঙ্গে আঁকড়ে ধরা যাচ্ছে না। নিজের প্রকৃতির মধ্যে এই দ্বিধা, বিচ্ছিন্নতার ব্যথা খুব অসহ্য করেই অনুভব করছি, কিন্তু তাই বলে তার কাছে হার মানব কেন? পেরিয়ে যাবই। শক্তি আছে বলেই ব্যথা পাচ্ছি এবং শক্তি আছে বলেই সে ব্যথা অতিক্রম করেই যাব। তুমিও সেই কথা মনে রেখো। বিধাতা আমাদের মনের মধ্যে ধারালো যা কিছু অস্ত্র দিয়েছেন, সে কেবল আমাদের জাল কাটবার জন্যে, নিজেকে কেটে কুটে টুকরো টুকরো করবার জন্যে নয়। তুমি তোমার শক্তির অস্ত্রকে উল্টো করে ধরেছ, তার তীক্ষ্ণ ধারটা কেবলই তোমার নিজেকে বিচ্ছে। আপনাকে যতই তুমি খুঁটিয়ে খুঁটিয়ে মনে করতে থাকবে, ততই সেই চিন্তার চাপে তোমার নিজের দিকের ভারটা বেড়ে গিয়ে তোমাকে ঝুঁকিয়ে ফেলবে। ভুলে যাও নিজের কথা, অমনি দেখবে বাইরের সঙ্গে তোমার ভার সামঞ্জস্য স্থাপিত হবে। আশ্চর্য এই জগৎ, আশ্চর্য এই জীবন। সমস্ত প্রাণমন পুলকিত হয়ে ওঠে যখনই নিজের থেকে নিজের চেতনাকে সম্পূর্ণ বেগে বাইরে প্রসারিত করে দিই। সেই তোমার ক্ষুদ্র নিজেকে ভোলো। মুক্ত চৈতন্যের জ্যোতিতে উদ্ভাসিত জগৎ তোমার কাছে আনন্দ নিকেতন রূপে প্রকাশিত হোক, এই আমি কামনা করি। ইতি 26 পৌষ 1324। পত্র 8, 16 এপ্রিল 1918, কল্যাণী এসু। শীঘ্র আমেরিকায় যাত্রা করছি। পৃথিবীর চারদিকে প্রলয় বহ্নি জ্বলে উঠেছে। ইতিহাস আবার নূতন করে গড়ে উঠবে। এই সময় আমারও কিছু কাজ আছে বলে মনে হয়। এমন ঘরের কোণে বসে থাকতে পারলুম না। তুমি তোমার মনের কোণে কেন অন্ধকার সৃজন করে তার মধ্যে আবৃত হয়ে আছো?
চিত্তকে আজ বিশ্বের মধ্যে প্রসারিত করো। নিজের ব্যক্তিগত অবসাদের গ্লানি থেকে ছুটে বেরিয়ে এসো। আজ সমস্ত মানুষের এই ভাগ্য পরিবর্তনের দিনে নিজের কল্পনা বিজড়িত সমস্ত অনর্থকতার মধ্যে নিজেকে বন্দি করে রাখার বিষম একটা লজ্জা আছে। কোনো মতেই এই আত্মবমাননাকে প্রশ্রয় দিও না। নিজের জীবনকে বিশ্বের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করে নিজের সত্য স্বরূপ, নিজের বিরাট স্বরূপ উপলব্ধি করো। ঈশ্বর তোমাকে তোমার আত্মগুহান্ধকারশায়ী ব্যর্থতার মহাবরণ থেকে উদ্ধার করে বিশ্বের উদার আলোকে মুক্তি দান করুন, এই আমি প্রার্থনা করি। ইতি ৩রা বৈশাখ ১৩২৫। শুভানুধ্যায়ী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র ৯, ২৬শে সেপ্টেম্বর ১৯১৮। কল্যাণী এসু। খুব কাজের ব্যস্ততার মধ্যে তোমার চিঠি আমার হাতে এলো। তখন জবাবও দিতে পারলুম না, চিঠি হারিয়েও ফেললুম। আজ ছুটির দিনে বাড়ি যাবার জন্যে বাক্স গোছাচ্ছি, এমন সময় তোমার চিঠি পেলুম। তখন ছিলুম কাজের ব্যস্ততায়, আজ আছি ছুটির আয়োজনে ব্যস্ত। তবু এরই মধ্যে তোমাকে জানিয়ে দিতে চাই যে তোমার চিঠিখানি পড়ে আমি বড় খুশি হয়েছি। আর তোমার গানগুলিও আমার মনে লেগেছে। তুমি জলে ঝাঁপ দিয়ে পড়েছিলে, মাঝি তোমাকে নৌকোয় তুলে নিয়েছেন। এখন নির্ভয়ে তুফান কাটিয়ে পাড়ের মুখে চলে যেতে থাকো। এখনও মাঝে মাঝে পালের হাওয়ার বদলে ঝড়ের হাওয়া বইবে, কিন্তু তাতে ভয় করো না। তোমার গানগুলি ছাপিয়ে ফেলো। আমি এখন চললুম পাত্তারি বাদ্যে। ৯ই আশ্বিন ১৩২৫। শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র ১০, ১১ই নভেম্বর ১৯১৮। শান্তিনিকেতন। কল্যাণী এসু। তুমি এখানেই এসো, আমাদের বা কারো কোনো অসুবিধা হবে না। এখন বিদ্যালয়েরও ছুটি আছে, আস্তে আস্তে তোমার সঙ্গে কথাবার্তা হবে। কবে কখন আসবে একটা খবর দিও, তাহলে স্টেশনে গাড়ি পাঠাবো। রাত্রের গাড়িতে এসো না। ইতি ২৫শে কার্তিক ১৩২৫। শুভানুধ্যায়ী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র ১১, ২০শে নভেম্বর ১৯১৮। তোমার বড় মামার মৃত্যু সংবাদ পেয়ে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। আমি তাকে ২-১বার মাত্র দেখেছি, কিন্তু সেই অল্পকালেই তার মধ্যে প্রকৃত জ্ঞানীর সরলতা দেখে আমি মুগ্ধ হয়েছিলুম। আবার এই মৃত্যুর অন্ধকারের মধ্যে পড়ে তোমার মন যেন দিশাহারা না হয়। এই পৃথিবীকে এবং পৃথিবীতে বিচিত্র প্রাণের প্রকাশকে তুমি সমস্ত মন দিয়ে ভালোবাসতে পারো, এই আমি কামনা করি। মনকে, হৃদয়কে নিজের মধ্যে সংহরণ করে রেখো না, তাকে বিকীর্ণ করে দাও। তুমি যে আপনার ভারে আপনি পীড়িত, সেই ভারটা কেটে যাক। ইতি ৪ঠা অগ্রহায়ণ ১৩২৫। পত্র ১২, ২৫শে জুন ১৯১৯। কল্যাণী এসু। তোমার চিঠিখানি পড়ে বড় খুশি হলেম। আমি অনেক দিন থেকেই তোমার জন্যে উদ্বিগ্ন ছিলেম। উদ্বেগের কারণ ছিল এই যে তোমার মন, তোমার শক্তি নিজেকে উপযুক্ত ক্ষেত্রেও উপযুক্ত উপায়ে প্রকাশ করবার পথ পাচ্ছিল না। এই জন্যে ক্রমাগত নিজেকে নিজে আঘাত করছিল। সেই আত্মপীড়ন থেকে তুমি রক্ষা পাও, এই আমার একান্ত ইচ্ছা ছিল। আমাদের কত যে দুঃখ, কত যে দায়িত্ব, তার সীমা নেই। অথচ আমরা কেবল দুঃখটাকেই বহন করে চলেছি, দায়িত্বকে গ্রহণ করছি নে। এইটাতেই আমরা কেবলই নেবে যাচ্ছি। সকল বড় বড় দেশেই এমন সকল বীর আছে যারা দুর্গতিকে চরম বলে কিছুতেই স্বীকার করে না, যারা নিজের প্রাণ দিয়েও তাকে উপহাস করে। আমরা আলস্য ঔদাস্যবশত দুর্গতির সঙ্গে আপোষে সন্ধি করে বসে আছি। এমনকি তার পক্ষ সমর্থন করে, তার প্রশংসা করে, তার বল বৃদ্ধি করছি। সেই জন্যে এতদিন আমি বড় দুঃখ পাচ্ছিলুম যে আমাদের দেশের যুবকেরা এই ভীরুতা, এই কপটতাকেও আত্মশ্লাঘায় পরিণত করে আস্ফালন করে বেড়াচ্ছে। এতদিন এই নিয়ে কেবলই লড়াই করেছি এবং দেশের লোকের কাছ থেকে নিয়ত মার খেয়েছি। শেষ পর্যন্তই মার খেতে রাজি আছি, কিন্তু মিথ্যা কথা বলতে পারবো না। যাই হোক, আমার লেখাতে তোমার মন যে নিজের দিক থেকে সংসারের দিকে ফিরেছে, যে অস্ত্রে সে নিজেকে হনন করছিল, সেই অস্ত্রকে মিথ্যার বিরুদ্ধে প্রয়োগ করতে উদ্যত হয়েছে, এতে আমি বড় আনন্দ পেয়েছি। আশীর্বাদ করি তুমি জয়ী হও, তুমি সার্থক হও এবং দুর্গম পথে তিনিই তোমার চিরসঙ্গী হন, যার অভয় সিংহাসন মানুষের অমর আত্মায়। ১০ই আষাঢ় ১৩২৬। শুভাকাঙ্ক্ষী শ্রী
রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 13, 27 নভেম্বর 1919। তোমার চিঠিখানি পেয়ে বড় খুশি হলুম। তোমার কবিতাগুলি পড়েও আনন্দ লাভ করেছি। এগুলি কিছু কিছু কাগজে ছাপতে দাও না কেন, বিশেষত গানগুলি। শিলং থেকে ফিরে এসেছি। সেখানে বেশ ভালো ছিলুম, শরীরও সুস্থ হয়েছিল। স্থানটি রমণীয়। শান্তিনিকেতনে আমার বাসা বদল হয়েছে। এখন আছি মাঠের মধ্যে একা। এ এক নতুন দেশ বললেই হয়। বড় ইচ্ছা করে কিছু না করে চুপচাপ বারান্দায় বসে থাকি। সে আমার ভাগ্যে এ যাত্রায় ঘটল না। ছেলেবেলা থেকে কাজ ফাঁকি দেওয়াই আমার স্বভাব, অথচ আমাকে যত কাজ করতে হয় এমন কোনো কর্মনিষ্ঠ মানুষকে করতে হয় না। দিনের একটা উল্টো পিঠ যেটা রাত্রি, কাজের তেমনই একটা উল্টো পিঠ আছে। সেটা না থাকলে কাজটা যেন বিপত্নিক হয়ে পড়ে, অর্থাৎ নিতান্ত লক্ষ্মী ছাড়া হয়। সেই কারণেই আমার কাজের জন্য শ্রীমতী ছুটির সন্ধান মনে মনে সর্বদাই করছি। অবশেষে যখন শ্রীমতী আসবেন তখন আমার কাজের আয়ু শেষ হয়ে আসবে। সুতরাং কাজ বন্ধ হয়ে গিয়ে তখন ছুটি হয়ে থাকবেন বিধবা, সেটাও দুর্গতি। ইতি 11ই অগ্রহায়ণ 1326। পত্র 14, 28 আগস্ট 1920। দক্ষিণ ফ্রান্স, ক্যাপ মার্টিন, আল্পস ম্যারিটাইমস। কল্যাণী এসু, ইউরোপে ঘুরে বেড়াচ্ছি। অক্টোবরে আমেরিকায় পাড়ি দেব। ম্যারি পেকফোর্ড এর বিষয়ে ডেলি নিউজে আমার যে ইন্টারভিউ বেরিয়েছিল সে সম্বন্ধে স্টেটসম্যান ইংলিশম্যান আমাকে গাল দিয়ে প্রবন্ধ লিখেছে। তোমার চিঠিতে জানতে পারলুম। ভারতবর্ষ থেকে তোমরা একটা কথা ঠিক বুঝতে পারো না যে ওইসব কাগজের অস্তিত্ব সমস্ত পৃথিবীর কাছে কতই অকিঞ্চিতকর। ভারতবর্ষের মশার ডাক যেমন এখান থেকে একেবারেই শোনা যায় না, ওইসব কাগজের গুঞ্জনধ্বনিও তেমনই। মেরি পেকফোর্ড সম্বন্ধে আমার মন্তব্য নিয়ে এখানকার লোকে কোনো বিরুদ্ধ সমালোচনা করেনি, বরং প্রশংসা করেছিল। এখানকার যেসব মনীষী বিশ্ব মানবের সমস্যা বড় রকম করে চিন্তা করছেন তাদের অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। এদের সঙ্গে আলাপ হলে মন মুক্তি লাভ করে, কেননা মানুষের মুক্তির ক্ষেত্র হচ্ছে ভাবের ক্ষেত্র। সেইখানে স্বার্থ লোকের সমস্ত নিয়ম উল্টে যায়। সেইখানে মানুষ নিজের সুখ দুঃখের, নিজের ভোগ সম্ভোগের অতীত হয়ে বিচরণ করে। সেখানে বর্তমানের বন্ধন তাকে ধরে রাখতে পারে না। সেখানে আশার আলোকে সমুজ্জ্বল সীমাহীন ভবিষ্যতের মধ্যে আত্মার বিহার। মানুষের মধ্যে যারা সেই ভাবি কাল বিহারী তারাই অমৃতলোকের অধিবাসী, কেননা মৃত্যুর ক্ষেত্র হচ্ছে বর্তমান। এইখানেই পদে পদে ক্ষয়, এইখানেই যত আঘাত, যত নৈরাশ্য। এই সংকীর্ণ বর্তমানের মধ্যেই সমস্ত চেষ্টাকে আবদ্ধ করে মানুষ পীড়িত হয়, কেননা মানুষ হচ্ছে অমৃতস্য পুত্র। মানুষ হচ্ছে দিব্যধামবাসী। সেই দিব্যধাম হচ্ছে অসীমকালে, খণ্ডকালে নয়। আমাদের যথার্থ বন্ধন কালের বন্ধন। যখন আমরা কোনো ব্যথা বোধ করি তখন সেই ব্যথা আমাদের মনকে সেই ব্যথার কালের বাইরে যেতে বাধা দেয়। সেই ব্যথা বর্তমানের খুঁটির সঙ্গে আমাদের জোর করে বেঁধে রাখে। সেই হচ্ছে দারিদ্র্য, যা উপস্থিতের ভাবনা দিয়ে আমাদের ঘিরে রাখে। ভবিষ্যতের দিকে যার আশার জানালা খোলা নেই, সেই হচ্ছে অকিঞ্চন। কালের ক্ষেত্রে যার ঘরমাত্র আছে কিন্তু আঙিনা নেই। আধুনিক ভারতবর্ষের লোক অতি ক্ষুদ্র বর্তমানের প্রাচীরের মধ্যে আবদ্ধ। তার দীনতা এত বেশি যে বর্তমানের সব দাবিও সে পুরোপুরি মেটাতে পারছে না। সম্পূর্ণ নিজের সামর্থ্যে তার দিন চলছে না। ঋণের প্রত্যাশায় সে ধনীর দ্বারে ধর্ণা দিয়ে বসে আছে। কিন্তু যার বর্তমানের সম্বল স্বল্প, সে আপনার ভবিষ্যৎকে বাধা দিয়ে তবে ঋণ পায়। আমরা যতই পরের কাছে হাত পাচ্ছি ততই নিজের ভবিষ্যৎকেই বিকিয়ে দিচ্ছি। আমাদের বর্তমান সংকীর্ণ, আমাদের সম্মুখে ভাবি কাল বাধাগ্রস্ত। এই জন্যেই আমাদের মন বড় করে ভাবতে পারছে না, নিজেদের মধ্যে ঝগড়া করছে। তুমি তোমার কলেজের ছাত্রদের কলুষ সম্বন্ধে যা লিখেছ তার কারণ হচ্ছে মন যখন মুক্তির আনন্দ থেকে বঞ্চিত হয় তখন সে পাপের উত্তেজনা থেকে তৃপ্তি লাভ করতে চেষ্টা করে। আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাছ থেকে শুনেছি যে আমাদের উচ্চ শ্রেণীর ছাত্রেরা তাদের সতীর্থ ছাত্রীদের অপমানিত করবার জন্যে ক্লাসের বোর্ডে অতি কুৎসিত কথা লিখে রাখে। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে সকল পরিবার থেকে এইসব ছাত্ররা আসে, তারা আত্মার দীনতা দ্বারা পীড়িত।
মন যেখানে কেবলই ছোট ভাবনা ভাবতে বাধ্য, ছোট কর্ম করতে নিযুক্ত, সেইখানে এই আত্মার দীনতা ঘটে। সংকীর্ণ ঘর যদি বদ্ধ হয় তাহলে বাতাস দূষিত হয়ে ওঠে। কালহয়ং নিরবধি আমাদের পক্ষে সত্য নয়। বিপুলা চ পৃথিবী, সেও আমাদের পক্ষে মিথ্যা। মানুষ যখন তার কীর্তির জন্যে বৃহৎকালের ক্ষেত্র না পায়, তখন সে নিজের মহত্ত্বকে প্রকাশ করতেই পারে না। সে আপন অভাবকে, দীনতাকেই ব্যক্ত করে। নিরন্তর যে দেশে কেবল এই অভাব এবং দুঃখ দুর্গতি প্রকাশ পাচ্ছে, সেখানে আত্মার উপরে মানুষের শ্রদ্ধা চলে যায়। পরস্পরের কুৎসাবাদে ঐশাপরতার সেই শ্রদ্ধাহীনতা মানুষের আত্মাবমাননাকে উদ্ঘাটিত করতে থাকে। আমাদের দেশের লোককে বারবার জানাতে হবে যে আমরা অমৃতস্য পুত্রা, আমরা দিব্যধামবাসী। কী করে জানাতে হবে? ত্যাগের দ্বারা। চিরন্তন কালের প্রতি যা শ্রদ্ধা আছে, সেই তো আনন্দের সঙ্গে বর্তমান কালকে ত্যাগ করতে পারে, এবং সেই চিরন্তন কালই আত্মার অমৃতধাম। পশ্চিম দেশ বড় হয়ে উঠেছে অর্থ সংগ্রহের দ্বারা নয়, আত্মবিসর্জনের দ্বারা। এত বহু লোক এখানে ভাবের জন্যে বস্তুকে, ভাবের জন্যে উপস্থিতকে ত্যাগ করছে যে তার সংখ্যা নেই। সেই রকম অনেক লোককে দেখেছি। যতই দেখছি ততই মানবাত্মার প্রতি শ্রদ্ধা জন্মাচ্ছে। জগতে যত কিছু উন্নতি ঘটেছে মানুষের সেই আত্মদানের দ্বারা, ভিক্ষাবৃত্তির দ্বারা নৈব নৈব চ। কোনো রিফর্ম বিল আমাদের দুঃখ সমুদ্র পার করাতে পারবে না। আত্মার বন্ধন কখনোই বাইরে থেকে ঘুচবে না। ভারতবর্ষ এই আত্মার বন্ধনের দ্বারাই জর্জর। মন্টেগু সাহেব তাকে বাঁচাবে কি করে? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গং পথস্তৎ কাবয় বদন্তি। ইতি 28 আগস্ট 1920। শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 15 আগস্ট 1921। শান্তিনিকেতন। কল্যাণী এসু, তোমার চিঠিখানি পেয়ে খুব খুশি হলুম। তুমি যদি বিশ্বভারতীতে এসে যোগ দাও তাহলে আমার বড় আনন্দ হবে। কলকাতায় 15 আগস্ট তারিখে আমার এক বক্তৃতা আছে, সেই জন্যে যত না লিখছি তার বেশি উদ্বিগ্ন হয়ে আছি। অতএব ইতি। কবে আসতে পারবে? শুভানুধ্যায়ী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 16 2রা সেপ্টেম্বর 1921। কলিকাতা। কল্যাণী এসু, তুমি MA দেবে বলে তোমার বিশ্বভারতীতে যোগ দেওয়ার কোনো বাধাই হবে না, বরঞ্চ এখানে তুমি যে কোনো সুবিধা চাও তা পাবে। দেশে ফিরে এসে অবধি আমার বিশ্রাম নেই, বক্তৃতার ধারা চলেছে। আজকাল 2 দিন সঙ্গীত সভা আছে, তাই যেমন ব্যস্ত তেমনই ক্লান্ত আছি। তুমি এ অঞ্চলে কবে আসবে? শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 17 4ঠা সেপ্টেম্বর 1921। শান্তিনিকেতন। কল্যাণী এসু, তুমি এলে এখানে যে জায়গা হবে না তা নয়, তোমার যখন ইচ্ছা আসতে পারো। ওয়েলসকে যে চিঠি লিখেছ পড়ে দেখলুম, বেশ হয়েছে। আমার ইচ্ছা আছে একসময় তাকে নিমন্ত্রণ করব। সম্প্রতি আমাদের দেশের লোক বিদেশের লোকের প্রতি যেরকম বিমুখ হয়ে আছে, ঠিক এই সময় কারো এসে কোনো ফল হবে বলে মনে করি নে। গান্ধী বলেন, পৃথিবীর লোক সায়েন্সের নাম করে অনেক পাপ করছে, কিন্তু ধর্মের নাম করে তার চেয়ে অনেক বেশি পাপ করে। আমাদের দেশে যে আনটাচেবিলিটি নিয়ে তিনি কিছুদিন লড়েছিলেন, সেও তো ধর্মের উপরেই টিকে আছে। আরও এমন হাজার হাজার পাপ আছে। সতীদাহ তো ধর্মানুষ্ঠান ছিল, কিন্তু তাই বলে ধর্মটাকে তো কেউ, অন্তত মহাত্মা, ঝাড়ে মূলে উপড়ে ফেলতে পরামর্শ দেন না। ইতি 19 ভাদ্র 1328। শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 18 30 মার্চ 1922। শিলাইদহ। কল্যাণী এসু, অমিয় তুমি যে লেখাটির উপর অগ্নিবাণ বর্ষণ করেছ, সে লেখা কোনো এক কর্মহীন মুহূর্তে আমার চোখে পড়েছিল। মনে হয়নি এ লেখাটির জন্যে সমালোচনার স্মৃতিমন্দির রচনা করবার প্রয়োজন আছে। জগতে অনেক দুষ্কার্য ঘটে, যা তার বিপুলত্ব ও প্রচণ্ডত্ব দ্বারা আমাদের স্মৃতিক্ষেত্রে দখল দাবি করে, যেমন জালিয়ানবাগ। মহাত্মা এই ভীষণ অপকর্মকে চিরস্মরণীয় করবার চেষ্টা করেছিলেন, আমি তাতেও আপত্তি করেছিলুম। কিন্তু বর্তমান ক্ষেত্রে যে ক্ষুদ্র উৎপাতটি ঘটেছে তাতে সাহিত্যিক মেশিনগান দাগা হয়েছে বটে, কিন্তু যেহেতু তার গানত্ব নেই, মেশিনত্বই আছে, এই কারণে তাতে কোনো শোকবহ অপঘাত ঘটেনি।
সুতরাং এই জিনিসটিকে স্মরণীয় এবং শোচনীয় করে তোলবার কোনো গুরুতর কারণ দেখিনি। এ পর্যন্ত আমি অনেক মার খেয়েছি, কিন্তু মরিনি। অতএব এই মারগুলিতে আমার গৌরব বৃদ্ধি করেছে। বাংলা সাহিত্যে আমি অভিমন্যু, অথচ অভিমন্যু শেষ দশা আমার ঘটেনি। অতএব সপ্তরথীগুলিকে আমি সাদর অভিবাদন করে সজ্ঞানে বিদায় নিতে পারবো। এই গেল আমার দিকের কথা। তোমার তরফে বলতে পারি, তুমি জোর কলমের পরিচয় দিয়েছ বটে। জোর মানে গদাঘাত নয়। তোমার মারের মধ্যে সূক্ষ্মতা, ক্ষিপ্ততা এবং কলা নৈপুণ্য আছে, তাই পড়ে খুশি হলুম। সাহিত্যে তোমার অজ্ঞাতবাসের পালা শেষ হয়েছে, এবারে প্রকাশবান হও। অর্জুনও গোড়ায় যখন তীর অভ্যাস করেছিলেন, নিশ্চয়ই মাটির পুতুলের উপর সরবর্ষণ করে হাত পাকিয়েছিলেন। এবার তুমিও মাটির পুতুলটিকে যেরকম নাস্তানাবুদ করেছ, তাই দেখে আমি তোমাকে খেলার ক্ষেত্র থেকে রণক্ষেত্রে নামতে অনুরোধ করছি। অনেক দিন পরে শিলাইদার মায়াজালে আত্মসমর্পণ করে দিয়েছি। এর প্রথম ধাক্কাটা না কাটিয়ে গেলে কোনো কাজে হাত দেওয়া চলে না। দক্ষিণ হাওয়া যখন প্রথম বনভূমিতে প্রবেশ করেন, তখন খানিকক্ষণ কেবল পুরানো পাতা ঝরাবার পালা এত প্রবল হয়ে ওঠে যে বড় বড় বনস্পতি একেবারে ন্যাড়া হয়ে যায়। তারপরে একটু সবুর করতে পারলেই যবনিকার অন্তরাল থেকে নতুন পত্র পুষ্পের দল অরণ্যের রঙ্গভূমিতে নাট্যলীলা শুরু করে দেয়। সেই যবনিকা ওঠা পর্যন্ত আমার এখানে থাকা হবে বলে আশা করি নে। অতএব সম্প্রতি কেবল রিক্ততার আলস্যেই দিন কেটে যাবে। পটভূমিকার প্রলেপ হবে, চিত্র আঁকার সময় হবে না। পয়লা বৈশাখের পূর্বেই আমাকে ফিরতে হবে। ইতি 16 চৈত্র 1328। শুভানুধ্যায়ী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 19, 6 এপ্রিল 1922। শিলাইদহ। কল্যাণী এসু, অমিও তোমার কবিতাটি বেশ ভালো লাগলো। কোনো মাসিকে পাঠিয়ে দিও। আমার এখানকার পালা সাঙ্গ হলো। পুরানো শিলাইদহে সবাই তেমনই আছে। বাড়ির দক্ষিণ দিকে শিশু পীথিকায় অবিশ্রাম মর্মধ্বনি চলছে। পূব দিকের আমবাগানে 2 কোকিলে সমস্ত দিন কুহুধ্বনির কবির লড়াই চলেইছে। চষা মাঠের মাঝে মাঝে গ্রামগুলি অবগুণ্ঠিতা গ্রামবধূর মতো বেণুবনের ছায়ায় ঢাকা দাঁড়িয়ে আছে। পুকুর পাড়ে 2-1 গরু আলস্য মন্থরভাবে চড়ে বেড়াচ্ছে। বাগানের পাঁচিলের ধারে নারকেল আর সুপুরি গাছ ঠিক যেন শিশুর মতো আকাশের দিকে কেবলই হাত নাড়ছে। আকাশের নীল স্তব্ধ আর পৃথিবীর সবুজ চঞ্চল, এই উভয়ের মধ্যে দিনরাত কেবলই রঙের ইশারা চলছে। দিনগুলো খেলার নৌকোর মতো কেবলমাত্র পাখির গান, কনকচাপার গন্ধ, বেণুবনের মর্মর আর আলো ছায়ার ঝিকিমিকি বোঝাই হয়ে আকাশের পূব ঘাট থেকে পশ্চিম ঘাটে পারাপার করছে। সবই তেমনই আছে, কেবল আমার চিরপরিচিত পদ্মা শিলাইদা ছেড়ে দূরে কোথায় চলে গেছে তার আর নাগাল পাওয়ার জো নেই। আমার পক্ষে এই বিচ্ছেদটি সামান্য নয়, যেন অলকাপুরীতে ঐশ্বর্য সবই আছে, কেবল স্বয়ং লক্ষ্মীই নেই। সোনার নূপুরগুলি রয়েছে পড়ে, মুরজ মুরলী মৃদঙ্গ কিছুরই অভাব নেই। কেবলই যেন পা দুখানি নিরন্তর নৃত্য করে বেড়াতো, তারাই গেছে কোথায় চলে। যেখান থেকে কিছুদিনের জন্যও চলে যাই, ঠিক সেখানটিতে কিছুতেই আর পৌঁছতে পারি না। রেলের স্টেশন ঠিক আছে, রেলগাড়িও চলছে, কিন্তু আসল জায়গাটি লুকিয়ে লুকিয়ে কোথায় যে সরে যায় তার ঠিকানা পাওয়ার জো থাকে না। আজ সন্ধ্যের গাড়িতে কলকাতায় যাচ্ছি, তারপরে 2-4 দিন বাদেই তোমাদের ওখানে উপস্থিত হব। ইতি 23 চৈত্র 1328। শুভানুধ্যায়ী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 20, 25 মে 1922। নানা প্রকার কাজের ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে আছি, তার সঙ্গে সঙ্গে কুড়েমিরও যোগ আছে। লোকের কাছে এবং নিজের মনে মনে এইসব বাজে কাজের ব্যস্ততা নিয়ে নালিশ করে থাকি। কিন্তু যদি পরামর্শ নিয়ে কোনো ফল পাওয়া যেত, তাহলে তোমাকে পরামর্শ দিতুম যে কোনো মতে একটা ঝঞ্ঝাট খুঁজে বের করে তার মাঝখানে ঢুকে পড়ো। বাছা, জগৎ এবং বাজে জগৎ, জগতের এই 2 ভাগ আছে, কিন্তু বাছা জগতে কাজ না করতেই সময় যায়। এটা পছন্দসই নয়, ওটা তুচ্ছ, সেটা মোটা, এই রকম বিচার করতেই দিন কাটে। বাজে জগতে বাজ বিচার নেই, যা তা নিয়ে হুড়োহুড়ি করে হু হু শব্দে সময় চলে যায়। সময়টা স্রোতের মতো যদি মনের উপর দিয়ে খুব জোরসে বয়ে যেতে পারে, তাহলে মনের উপরে অবসাদ জমতে পারে না। খুব ফুর্তি করে বাজে জগৎটার সঙ্গে 16 আনা বেগে কারবার করতে শেখো। জানি তখন থেকে থেকে হাঁপিয়ে উঠে বলবে, আর তো পারা যায় না। কিন্তু এই রকম নালিশ করাটা
মানুষের সুখেরই একটা অঙ্গ। এই বাজে জগৎটা জগতের 15 আনা অংশ, বাকি জগৎটাতে আর্টিস্টের দল নির্বাসিত। তারা মাঝে মাঝে তুলি চালায়, গান গায়, আর বাকি সময়টা হায় হায় করে, কি জানি কি খোঁজে, আর তাদের এই এক আনি জগতের বদ্ধ দরজায় মাথা ঠুকে মরতে থাকে। তোমাকে ভিতের মধ্যে ঢুকে পড়তে হবে, তাতে তুমি যে ঘষরানি পাবে তাতে তোমার কোনো ক্ষতি হবে না, ভালোই হবে, মজবুত হয়ে উঠবে। আজ আর বেশি সময় নেই, অন্যদিন যখন সময় পাবো তখন কুড়েমিতে পেয়ে বসবে সে আরও মুশকিল। সেই জন্যে কাজের সমূহতার ভিতরেই ঠেলে ঠুলে একটু ফাঁক করে নিয়ে তোমাকে এই কয় লাইন লিখে দিলুম। ক্ষিতীশ সেনের তর্জমাটি আমার ভালোই লাগলো। ইতি 11ই জ্যৈষ্ঠ 1329। পত্র 21 ফেব্রুয়ারি 1923। কল্যাণী এসু। 16 তারিখে প্রাতে শান্তিনিকেতন থেকে যাত্রা করে বিকেলে কলকাতায় পৌঁছাবো। 17 তারিখে সন্ধ্যার সময় কাশীধামে যাত্রা করব। ইতিমধ্যে দেখা করো। 16 বিকেলের দিকে এসো। শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 22 জিতভূমি, শিলং, আসাম। তোমার চিঠি পড়ে বিস্মিত হলুম। তোমার উপরেও পুলিশের হস্তক্ষেপ হলো। আমার গোড়ার গল্প মনে পড়ছে। তোমাকে রাস্তা দিয়ে ওরা যে পরিমাণ অপমান করে থানায় নিয়ে গেছে, সেই অপমানের দৃশ্য আমি অনেকবার দেখেছি। সেই অপমান সকল মানুষেরই। এমনি করে মানুষের ভিতরকার রিপু সমস্ত মানুষের পিঠেই দাগা দিয়ে দিচ্ছে। যতদিন এই রিপুর শাসন মানুষের মনে থাকবে ততক্ষণ আমাদের সকলকেই এই অপমান বহন করতে হবে। তাহলে আমাদের কর্তব্য কী? কর্তব্য হচ্ছে গোড়া ঘেঁষে ওই রিপুটাকে আক্রমণ করতে হবে। মানুষের প্রতি মানুষের অবজ্ঞা নানা আকারেই আপনাকে নিষ্ঠুরভাবে প্রকাশ করে। ঘরে ঘরে তার প্রকাশ, সেই প্রকাশেরই ছোট ছোট ধারা সম্মিলিত হয়ে সমাজ ব্যাপারে, রাষ্ট্র ব্যাপারে, আপিসে, আদালতে, নানা বড় আয়তনে বড় নাম নিয়ে মনুষ্যত্বকে বিদ্রূপ করছে। মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে দেখো, তিনি ক্লাসের মধ্যে এই রিপুটিকে বহন করে নিয়ে আসেন। বড় বড় ধর্মোপদেশকে যদি চেনো তবে চিনবে মানুষের প্রতি তাদের গভীর অবজ্ঞা। এই ধর্মের নামে মানুষের প্রতি অত্যাচার এমন সর্বনেশে মূর্তি ধারণ করে। সেই অবজ্ঞার অপমান তুমি যে প্রকাশ্যভাবে কিছু বহন করেছ, ভালোই হয়েছে। যে দুঃখ অনেকেই পায় তার অংশ না নিলে মানুষের প্রায়শ্চিত্ত অনুষ্ঠানে যোগ দেওয়া হয় না। তুমি এবার শিলংয়ে এলে খুশি হতুম। আমার শরীর অনেকটা সুস্থ হয়েছে। বিশ্বভারতী ত্রৈমাসিকের জন্যে প্যারাগ্রাফ আকারে একটা লেখা শেষ করেছি। একটা নাটক গোছের একটা কিছু লিখবার ইচ্ছে আছে। তুমি কি ছুটিটা কলকাতাতেই কাটাবে? যদি আমার কোনো লেখা তর্জমা করে দাও, সেটাকে সংস্কার করে বিশ্বভারতী পত্রিকার কাজে লাগানো যেতে পারবে। তুমি যে আমারই বই আমাকে উপহার দিয়েছ, এ আমার নতুন পদ্ধতি লাগলো। সম্পূর্ণ নূতন নয়, এর আগে ইউরোপের থেকে একজন নিজের হাতে আমার কবিতার এক চয়ন কপি আমাকে পাঠিয়েছিলেন। ইতি 28 বৈশাখ 1323। পত্র 23 4 জুলাই 1923। শান্তিনিকেতন। কল্যাণী এসু। বর্ষার মেঘ শান্তিনিকেতনের দিগন্তে নেমে এলো, তোমার দেখা নেই কেন? শীঘ্রই আসবে আশা করে তোমার দুখানা চিঠির জবাব দিইনি। তার উপর একখানা নাটক লেখায় ও আরেকখানা নাটক অভিনয় ব্যাপারে ঘোরতর ব্যস্ত ছিলুম। তার উপরে চিঠি লেখা সম্বন্ধে আমার আলস্য প্রতিদিনই আমার প্রাপ্ত চিঠিপত্রের মতোই আয়তনে বৃহৎ হয়ে উঠছে। আশ্রমে দু একটি বিদেশি অতিথি আসছেন। তুমি থাকলে তাদের জন্যে ভাবতে হতো না। আমার নূতন নাটকটি পড়া হয়ে গেল। ক্ষিতীশের তর্জমাগুলি বেশ হচ্ছে। সমস্ত বলাকাটাই দেখছি একরকম হয়ে এলো। যাই হোক, ওখানকার জল সমুদ্রের ধার থেকে এখানকার মৃত সমুদ্রের ধারে আসার জন্যে একবার পাড়ি দাও দেখি। এই বর্ষার সময় পুরী কি ভালো? ইতি 19 আষাঢ় 1323। স্নেহাসক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 24 8ই আগস্ট 1923। কলিকাতা। অভিনয়ের পূর্বে শান্তিনিকেতনে কিছুদিন কাটিয়ে আসবো ঠিক করেছিলুম, কিন্তু যাতায়াতের উপদ্রব এড়াবার জন্যে এই কদিন এখানে রয়ে গেলুম। শরীরটা এখনো ক্লান্ত এবং মনটা অবসন্ন আছে। তাকে আর নাড়া দিতে ভালো লাগছে না। বাদলা কেটে গিয়ে আজ পরিষ্কার রোদ্দুর উঠেছে। তেতালার ঘরে আমি একলা। আমার সেই সব ছোটোবেলাকার নির্জন মধ্যাহ্ন মনে পড়ছে। আমার একবার সেদিনকার নিঃসঙ্গ জীবনের মধ্যে ফিরে গিয়ে
কল্প লোকের রহস্য নিকেতনে তেমনি করে পথ হারিয়ে বেড়াতে ইচ্ছে করে। তখন পৃথিবীর কোনো দায়িত্ব আমার উপর ছিল না, শুধু কেবল কবিতা লিখেছি। সেসব কবিতা জগতের লোকের কাছে জাহির করবার কোনো গরজ মনের মধ্যে ছিল না। হায় রে, সেদিনের মধ্যে প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে। কেবলই জনতাবর্তে ঘুরপাক খেয়ে খেয়ে হয়রান হলুম। তোমার সনেটগুলি বেশ ভালো লাগলো। ইতি 23শে শ্রাবণ 1330। পত্র 25 আগস্ট 1923। কলিকাতা, কল্যাণী এসু। নাটকটার যে সংক্ষিপ্ত বিবরণ লিখেছ সেটি বেশ হয়েছে। কেবল ওর মধ্যে আপত্তির কথা আছে এই যে, তুমি বলেছ এ নাটক বিশেষভাবে পশ্চিমের পক্ষে উপযোগী। সাহিত্যের পক্ষে ভৌগোলিক বিভাগ থাকতে পারে না। স্বরচিত যন্ত্রের হাতে মানুষ পীড়িত হচ্ছে, এই তথ্যটি ন্যূনাধিক পরিমাণে সব দেশেরই। কিন্তু তথ্য পদার্থটিই তো সাহিত্য নয়। মানুষের বেদনা, তার কারণ যাই থাক, যখন সাহিত্যের আকার ধারণ করে তখন তার আর দেশভেদ থাকে না। রিহার্সালের জালে জড়িয়ে আছি। নিষ্কৃতি পেলেই শান্তিনিকেতনে দৌড় মারব। চীনে যাত্রা কিছুদিনের মতো পিছিয়ে গেছে। অভিনয়ের সময় আসবে তো? স্নেহাসক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 26 11 অক্টোবর 1923। কল্যাণী এসু। ভিক্ষাবৃত্তির তাগিদে আরও 2-1 দিন আমার যাওয়া পিছিয়ে গেল। আইডিয়ালের যে দিকটা বৈষয়িক, সেদিক থেকে আমার মুক্তি পাওয়া উচিত ছিল। তার একটা কারণ, সে কাজে আমার লেশমাত্র দক্ষতা নেই বলে তাতে পেট ভরে না। দ্বিতীয় কারণ, তাতে আমার জাতও যায়। ভিক্ষার ঝুলির ফাঁক অল্পই ভরে, তার শূন্যতার বোঝাটাই আমাকে প্রতিদিন জরাজীর্ণ করে তুলছে। আমি বোধহয় শনিবারে আশ্রমে পৌঁছব। নন্দিনী নাটকটার উপর ক্ষণে ক্ষণে প্রায় তুলি বুলোচ্ছি, তাতে তার রং ফুটছে বলে বোধ হচ্ছে। কাল সন্ধ্যাবেলায় আত্মীয় সভায় ওটা আর একবার পড়বার কথা আছে। আগাগোড়া সবটা একটানে পড়ে গেলে বুঝতে পারবো কোথাও ওর ওজনের বেঠিক আছে কিনা। এই নাটকটা খিদিশকে দিয়ে তর্জমা করিয়ে নিলে কীরকম হয়? ইতিমধ্যে তুমিও চেষ্টা ছেড়ো না। সমস্যা, বক্তৃতাটাকে বহুল পরিমাণে মেজে ঘষে জনসভায় একদিন পড়েছিলুম। অধিকাংশ লোক বলছে কিছু বোঝা গেল না। সেটা একেবারে বাজে কথা। আসলে ওদের বুঝতে ভালো লাগছে না। কেউ কেউ বলে আমার কথাগুলো কবির মতো, শুনতে ভালো, কাজে ভালো নয়। আর কিছুদিন পরে এই কথাগুলো সকলেই আওড়াবে। অম্লান বদনে বলবে ওগুলো তাদেরই চিরদিনের নিজের ভাবা কথা। ওথ নেওয়া সম্বন্ধে আমার সম্মতি ছিল, এ কথা কেউ কল্পনাও করতে পারে তা আমি ভাবিনি। দিশি সত্যাগ্রহ, বিলিতি সত্যাগ্রহ, মহাত্মাজির সত্যাগ্রহ, স্কাউট মাস্টারের সত্যাগ্রহ সবই আমি বর্জনীয় বলে জানি। সত্যকে প্রতিজ্ঞার বাঁধনে বেঁধে তার গৌরব নষ্ট করে যারা কাজ উদ্ধার করতে চায়, কোনোদিন আমি তাদের দলে নই, এই কথাটা মেয়েদের আমার হয়ে বুঝিয়ে বলো। ইতি 24শে আশ্বিন 1330। স্নেহাসক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 27 অক্টোবর 1923। কল্যাণী এসু। মেয়েরা যে ওথ নিতে রাজি হয়নি তাতে খুব খুশি হয়েছি। এই ওথ সম্বন্ধে আমার কি মত অ্যান্ড্রুসকে লিখেছি, তুমি তার কাছ থেকে সেটা কপি করে নিয়ে রেখো। তোমার ইন্টারন্যাশনাল ক্লাসে ছেলে মেয়ে কেউ যায়নি, সেটাতে আমাদের ছাত্রছাত্রীদের চিত্তশূন্য অহংকার প্রকাশ পায়। এদেরই জন্যে আমি আমার রক্ত জল করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছি। নিজের আসল কাজ মাটি করছি, এই কথা মনে করে পরিতাপ হয়। আমার সমস্তই ঢেলে দিলুম, অথচ এদের কিছুই দিতে পারলুম না। এদের দীনতা ঘোচাবে কে? শীঘ্র শান্তিনিকেতনে ফিরব, তখন সেই কবিতাটা নিয়ে গিয়ে তোমাকে দেব। অসিতের যে প্যারাগ্রাফগুলি তর্জমা করেছ সেগুলি পড়তে বেশ হয়েছে, কিন্তু বিশ্বভারতী ত্রৈমাসিকে ঠিক খাপ খাবে না। পত্র 28 1924। কল্যাণী এসু। তোমার শরীর খারাপ শুনে অত্যন্ত উদ্বিগ্ন আছি। নিশ্চয় যেন তোমার শরীরে রোগের মূল নয়, তোমার কল্পনায়, তোমার অন্তরতম গভীরতায় যেখানে আরোগ্যের সহজ প্রশ্রবণ আছে, সেইখানে প্রত্যহ অন্তরকে নিবিষ্ট করে নিজেকে জানিও যে তোমার কোনো রোগ নেই। বনের ফুল যেমন সুস্থ, তুমি তেমনই সুস্থ। তোমার বাহিরের আবরণ তোমার আত্মাকে পীড়িত করবে কেন? তোমার বিজয়ী আত্মা তোমার জীবনকে নিরাময় করুক,
জ্যোতির্ময় করুক। স্নেহাসক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 29, 19শে ফেব্রুয়ারি 1924। কল্যাণী এসু, শান্তিনিকেতনের সঙ্গে তোমার সম্বন্ধ কখনো বিচ্ছিন্ন হতে পারে না। তুমি সুস্থ হয়ে যখনই এখানে আসবে তখনই তোমার স্থান ফিরে পাবে। আমি মার্চের মাঝামাঝি চীনে যাত্রা করব। ফিরে আসব সম্ভবত অক্টোবরে। তখন তোমাকে যেন সুস্থ ও প্রফুল্ল দেখতে পাই। তুমি এখানে অতিথিশালার দ্বারে বাস করতে। দূর দেশ থেকে আগন্তুকরা আসতো। তুমি ছিলে সেই প্রবাসীদের বন্ধু। তুমি তাদের যত্নের ত্রুটি করনি। তারাও সকলে তোমাকে ভালোবেসেছে। শান্তিনিকেতনের যথার্থ হৃদয়ের মধ্যে তার অতিথিশালা। তুমি জানো আমরা বেদ থেকে যে বাক্যটি মন্ত্ররূপে গ্রহণ করেছি, যত্র বিশ্বং ভবত্যেক নীরং। শান্তিনিকেতনের সেই বিশ্ব নীরে তুমি অভ্যর্থনার ভার নিয়েছিলে। আবার যখন শীতের আরম্ভে অতিথিরা আসতে শুরু করবে তখন তোমার স্থান তুমি আবার গ্রহণ করতে পারবে, এই প্রত্যাশা করে রইলুম। প্রবাসীতে আমার কবিতা বোধ হয় এতদিনে পড়েছ। অনেককাল পরে বড় কবিতা লিখেছি। ইতি 19শে ফেব্রুয়ারি 1924। স্নেহারক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 30, 28শে আগস্ট 1924। কল্যাণী এসু, বঙ্গবাণী আজও পাইনি বলে তথ্য ও সত্য বক্তৃতাটা পড়তে পারিনি। যা হোক, তুমি যদি ওটা তর্জমা করতে চাও তো রাজি আছি। আমি অভিনয় ব্যাপারে ব্যস্ত আছি। কলকাতায় গেলে দেখা হবে। তুমি কি সমুদ্র পাড়ি দেবে বলে প্রস্তুত হচ্ছ? আমাদের জাহাজে জায়গা করেছ কি? ইতি 12ই ভাদ্র 1331। স্নেহানুরক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 31, 28শে মার্চ 1925। কল্যাণী এসু, এইমাত্র তোমার চিঠি পেলুম। সংক্ষেপে দু একটি কথা বলি। এখন আমরা যাকে সায়েন্স বলি, মানুষের মধ্যে চিরকালই তা আছে। এখন তাকে জীবনের অন্য অঙ্গ থেকে আমরা পৃথক করে বিশেষ নাম দিয়ে বিশেষভাবে তার সম্বন্ধে সচেতন হয়ে উঠেছি। তার কারণ বর্তমানকালে প্রাকৃতিক শক্তিকে মানুষ নিজের কাজে খাটাবার জন্যে উঠে পড়ে লেগেছে। এতে করে তার খুবই সুবিধা হচ্ছে। তাই আজকাল এই সুবিধার চর্চাটা মানুষের অন্য সমস্ত প্রয়াসের তুলনায় বড় হয়ে উঠল। কিন্তু মানুষ যখনই হাতুড়ি দিয়ে পাথর ভেঙেছে, লোহার শলা দিয়ে মাটি খুঁড়েছে, তাঁত বসিয়ে কাপড় বুনেছে, তখনই সে সুবিধা ঘটাবার বুদ্ধিকে জাগিয়েছে। তাতে সে জয়ী হয়েছে। কিন্তু কখনো সে আপন হাতিয়ারকে নিয়ে গান গায়নি। তলোয়ার নিয়ে গিয়েছে, হাতিয়ার বলে নয়, তাতে বধ করবার সুবিধা হয় বলে নয়, তার সঙ্গে বীরত্ব প্রকাশের প্রসঙ্গ আছে বলে। এই বীরত্ব প্রকাশটার একটা চরম মূল্য আছে, কোনো একটা উদ্দেশ্য সাধনের উপায় মাত্র বলে নয়। এর থেকে বুঝতে হবে মানুষের চেষ্টা যেখানে চরমকে, আলটিমেটকে স্পর্শ করেছে, সেখানেই তার গান জেগেছে। একটা সুন্দর ঘট ব্যবহারযোগ্যতার মূল্যে মূল্যবান নয়, সে অমূল্য বলেই মূল্যবান। সে সুষমার গৌরবের প্রয়োজনের দরদস্তুরকে পেরিয়ে গেছে। এই জন্যেই গ্রিসিয়ান আর্নের উপর কবিতা লেখা চলেছে, কিন্তু গ্রিসিয়ান হাতুড়ির উপর চলেনি। এফিসিয়েন্সি যতই বিষয়জনক হোক না কেন, কোনোদিন মানুষের মনে সুর জাগায়নি। ইমপ্লিমেন্টস মানুষকে সম্পদশালী করেছে, কিন্তু ইন্সপায়ার করেনি। যেখানে কোনো উৎকর্ষ, পারফেকশন আপনাতে আপনি পর্যাপ্ত, অর্থাৎ যেখানে সে অসীমে পৌঁছিয়েছে, সেইখানেই সে মানুষকে কবি করেছে, রূপকার করেছে। প্রেয়সীর হাতের কাছে মানুষ সম্পূর্ণ হার মানতে রাজি, কিন্তু কারিগরের হাতিয়ারের কাছে নয়। আজকালকার দিনে সুবিধার বিশ্বজোড়া হাটে মানুষ বড় বড় হাতিয়ার সব তৈরি করছে। প্লেটোর আমলে, এস্কেলাসের আমলে তা ছিল না। সেই অভাববশত মনুষ্যত্ব কিছুমাত্র খাটো ছিল না। বৈজ্ঞানিক হাতিয়ারের যোগে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বড় ও সংখ্যায় বহুল হয়েছে, অর্থাৎ মানুষ হয়েছে জায়ান্ট, কিন্তু স্বয়ং মানুষ তাতে বড় হয়নি। মানুষের পার্সোনালিটির মহত্বর চেয়ে তার সাংসারিক সুবিধা সাধনের সুযোগ বড় নয়। এই জন্যেই কলকারখানা নিয়ে কোনো আধুনিক দান্তে ভিটা নোভা লিখছে না, কারণ ওতে নূতন থাকতে পারে কিন্তু ভিটা নেই। মানুষ যেদিন প্রথম আগুন জ্বালিয়েছিল সেদিন স্তব গান করেছিল।
আগুনে তার রান্নার সুবিধা হয়েছিল বলে নয়, আগুনের নিজের মধ্যেই একটা চরম রহস্য আছে বলে। মানুষের কুড়ালের মধ্যে, কোদালের মধ্যে সেই চরম রহস্য নেই। বিজ্ঞান যেখানে পরমাণুর পরম তত্ত্বের সামনে আমাদের বিস্মিত মনকে দাঁড় করায়, সেখানে চরমকে দেখি। আমি সেই চরমের বন্দনা করেছি, কিন্তু বাষ্পের যোগে যেখানে রেলগাড়ি চলে সেখানে ক্লেভারকে দেখি, পারফেক্টকে দেখি নে। সেখানে ভালকানকে দেখি, অ্যাপোলোকে দেখি নে। সেখানকার কারখানা ঘরে প্রবেশ করি সৃষ্টির রহস্য মন্দিরে নয়। সেখানে কুশ্রিতার লজ্জা নেই, সেখানে অসম্পূর্ণতার নগ্ন। সেখানে মাংসপেশি ফুলে উঠেছে, কিন্তু লাবণ্য কোথায়? সেখানে স্থূলকে দেখি, অনির্বচনীয়কে দেখি নে তো। তাই বাহবা দিই, কিন্তু সে বাহবায় ছন্দ আসে না। আজকের কালের বিরাট কারখানা ঘরের সামনে দাঁড়িয়ে জগৎশুদ্ধ লোক ভয়ে বিস্ময়ে লোভে সমস্বরে বাহবা দিল, কিন্তু জানু নত হলো না, প্রণাম করলে না। কেননা এ তো মন্দির নয়। পুরাতন দেব মন্দির মানুষ ভেঙে দিচ্ছে, কিন্তু নূতন দেব মন্দির এখনো তো গড়া হলো না। তাই বলেই কি পূজার অর্ঘ্য নিয়ে যেতে হবে তার হাটের আড়ত ঘরে? ইতি 28 মার্চ 1925। স্নেহাসক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 32, 1925। কল্যাণী এসো। শুনছি বৃষ্টির চিহ্ন নেই। আমার দ্বারের কাছে যে গাছপালাগুলি অতিথি আছে, তাদের অন্ন জলের একান্ত অনটন যেন না ঘটে। তোমার নিজের অবস্থা কীরকম? স্নেহানুরক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 33, 18 নভেম্বর 1925। কল্যাণী এসু। বহুকাল তোমার কোনো খবর না পেয়ে বিশেষ উদ্বিগ্ন ছিলুম। চিঠি পেয়ে কতকটা নিশ্চিন্ত হওয়া গেল, কিন্তু বুঝছি তোমার শরীর তেমন ভালো নেই। মাঝে মাঝে খবর দিও। আমার শরীরের অবস্থা ভাঙন ধরা, আমার বয়সের সঙ্গে তার সামঞ্জস্য আছে। অনেকদিন ধরে খুব পুরো দমে দেহযন্ত্রটা চালিয়ে এসেছি, আজ তার স্ক্রু আলগা হয়ে গেছে। আমার দমও বেশি বাকি নেই, অতএব দেহটাকে দোষ দিতে পারি নে। এখন চাকা খড়খড় ঝনঝন করতে করতে আরও কিছুদিন চলবে, কিন্তু ঝাঁকানির চোটে অন্তরাত্মা ব্যাকুল হয়ে পড়ে। এদিকে কাঁধের উপরে এক মস্ত দায় চেপেছে। সর্বভারতীয় দার্শনিক সম্মেলনের সভাপতি হয়ে বসেছি কতকটা আরব্য উপন্যাসের আবু হোসেনের গতিক। ইংরেজিতে একখানা বক্তৃতা লিখতে বসেছি। যতক্ষণ সভায় পড়া না হবে সেই বিলেতি ভূতটার পিণ্ডদান শেষ হবে না। মগজের মধ্যে তার উৎপাত চলতে থাকবে। এই সমস্তর উপরে সম্পাদকবর্গের দাবি বহুধা হয়ে আমাকে ব্যস্ত করে তুলেছে। কাল পালাচ্ছি শান্তিনিকেতনে। ইতি 2 অগ্রহায়ণ 1332। স্নেহানুরক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 34, 24 ফেব্রুয়ারি 1926। আগরতলা। কল্যাণী এসু। তোমার চিঠিখানি পেয়ে বড় খুশি হলুম। এতদিন তোমার জন্য মন উদ্বিগ্ন ছিল। মহাকালের হাতে তোমার শুশ্রূষা চলছে, তারই ভাণ্ডারে আরোগ্যের অমৃত আছে। আমি নিরতিশয় ক্লান্ত হয়ে আছি। এখানে এসে কতকটা বিশ্রাম ভোগ করতে পারছি। বসন্তে এখানে বনশ্রী যৌবনে প্রফুল্ল হয়ে উঠেছে। আমার ঘরের বাতায়নের কোণটি থেকে তার দিকে তাকিয়ে আছি। আগামী রবি কিংবা সোমবারে কলকাতায় পৌঁছব। ইতি 12 ফাল্গুন 1332। স্নেহানুরক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 35, 30 জুন 1926। ভেলেনুভ। কল্যাণী এসু। ইটালিতে খুব হট্টগোলের মধ্যে কেটেছে। এখন এতটা আমার সহ্য হয় না। তাই টুরিনে আবার আমার বুকের অসুখটা বেড়ে উঠেছিল। এখানে এসে ভালো আছি। ভারী সুন্দর জায়গা, লোকের ভিড়ও নেই। রোমা রোলা আমাদের প্রতিবেশী। রোজই তার সঙ্গে দেখা ও আলাপ আলোচনা চলছে। চিঠি লিখতে ভারী একটা বিতৃষ্ণা ধরে গেছে। সব শুদ্ধ ভয়ঙ্কর একটা কুড়েমিতে পেয়ে বসেছে, অথচ কাজ যথেষ্ট করতে হচ্ছে। যারা স্বভাবতই কুড়ে তাদেরই অস্বাভাবিক রকম খাটতে হয়। পৃথিবীর এই নিয়ম। যারা কাজের লোক তাদের জন্য 10টা 4টে, আর যারা অকাজের তাদের জন্য ঘণ্টা গণনা আর চলে না। আজ অনেক রাত হলো, শরীর ক্লান্ত, ঘুম পাচ্ছে। ইতি 30 জুন 1926। স্নেহানুরক্ত রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 36, 1926।
অমিয় এইরকম দুটো লাইন যোগ করলে কীরকম হয়? হে উদার করো সবার অহংকার মুক্ত, স্মরণে তব চরণে হব ত্যাগ যোগযুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র ৩৭, ৩১শে মার্চ ১৯২৭। কল্যাণী এসু। কবিতাটিতে পাঠান্তর হবে। আছে, আমি আজ কোথা আছি প্রবাসে অতিথিশালা মাঝে, তব নীল লাবণ্যের বাঁশিখানি দূর হতে বাজে। কিন্তু হবে, আমি আজ কোথা আছি প্রবাসে অতিথিশালা মাঝে, তব নীল লাবণ্যের বংশীধ্বনি দূর শূন্যে বাজে। ইতি ভরতপুর ১৭ই চৈত্র ১৩৩৩। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র ৩৮, ১ জুন ১৯২৭। কল্যাণী এসু। যদি এমন কোনো পুরনো চিঠি পাও যা প্রকাশযোগ্য, তাহলে প্রবাসীতে পাঠিও। বিচিত্রায় ভানুসিংহের পত্রাবলী যাচ্ছে, আর বেশি ভালো নয়। গল্পটা অল্প অল্প করে লিখছি, কীরকম হচ্ছে জানি নে। পূর্বেকার স্টাইল থেকে তফাৎ হবে মনে হচ্ছে। বিষয়টা কঠিন। কখনো কখনো সময়ের একটু আধটু ফাটল দিয়ে বর্ণলতার মতো দুই একটা কবিতাও বেরোচ্ছে। তারই একটা তোমাকে পাঠাই। একজন মেয়ে লিখতে অনুরোধ করেছিলেন, তাকে পাঠিয়েছি। তোমার খাওয়া দাওয়া আশা করি ঠিকমতো চলছে, শরীর ভালো আছে তো? মাঝে মাঝে বৃষ্টি পাচ্ছ বোধ হয়। যে বইগুলি বিদেশ থেকে আসে না পাঠালে চিঠির জবাব দিতে পারিনে। ইতি ১৮ই জ্যৈষ্ঠ ১৩৩৬। স্নেহাসক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। লিখন। দাও লেখা দাও দেয় কতজন তারা, চারিদিকে চাই না পাই বাণীর সারা। চায় তারা যেই সংশয়ে সেই ধরে, এ নয় যেজন লেখন সৃজন করে। লক্ষ্মী ছাড়ার মিথ্যে দুয়ার নাড়া। চাবার মানুষ চায় না যখন কেহ, তিখন কথার লিখন ভিখন দেহ। হাটের পথিক নাই যবে কেউ বাকি, একলাটি গায় বউ কথা কও পাখি। হরিণ শিশুর নাই মনে সন্দেহ। ক্লান্ত সমীর শান্ত কোমল শ্বাসে, অস্ফুট স্বর লাগায় যখন ঘাসে, তখন হঠাৎ আলগা দুয়ার খোলা, স্বপন মগন নয়ন আপন ভোলা। লেখক যেজন বাহির ভুবনে আসে, যখন তখন লুকিয়ে তাহার আশা, প্রদোষ আলোয় পথ হারা তার বাসা। বক্ষে তাহার যে পুষ্পহার দোলে, নাই জানা কোন শাখায় সে ফুল তোলে। চক্ষে তাহার কোন ইশারার ভাষা। বৈশাখী ঝড় যখন আঘাত হানে, সন্ধ্যা সোনার ভাণ্ডার দ্বার পানে। মেঘের ওপর দারুণ তাহার দাবি, কুণ্ঠিত মেঘ লুকায় সোনার চাবি। গগন আপন অবগুণ্ঠন টানে, তারপরে যে শিউলি ফুলের বাসে, শরৎ লক্ষ্মী শুভ্র আলোয় ভাসে। নদীর ধারায় নাই মিছে মত্ততা, কুন্দকলির স্নিগ্ধ শীতল কথা। আকাশ যে কোন স্বপ্ন আভায় হাসে, শিশির যখন বেনুর পাতার আগে, রবির প্রসাদ নীরব চাওয়ায় মাগে। সবুজ ক্ষেতের নবীন ধানের শীষে, ঢেউ খেলে যায় আলোক ছায়ায় মিশে। গগন সীমায় কাশের কাঁপন লাগে, হঠাৎ তখন সূর্য ডোবার কালে, দীপ্তি জাগায় দিক ললনার ভালে। মেঘ ছেড়ে তার পর্দা আধার কালো, কোথায় সে পায় স্বর্গলোকের আলো। পরম আশার চরম প্রদীপ জালে। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮ই জ্যৈষ্ঠ ১৩৩৪। ৩৯, ৪ জুন ১৯২৭। কল্যাণী এসু। আমি আর ৪-৫ দিনের মধ্যেই কলকাতায় যাব। জাভা যাওয়া স্থির। ১৬ই জুন জাহাজ মাদ্রাজ থেকে ছাড়বে। অতএব আর চিঠিপত্র এখানে পাঠিও না। সেই যে লেকচারগুলো ম্যাকমিলানরা ফিরে পাঠিয়েছে, জাভায় দরকার হবে। যদি শান্তিনিকেতনে না যাই, তাহলে সেগুলি নিয়ে কলকাতায় এসো, যথাসময় খবর পাবে। আমি বোধহয় ১০ই কলকাতায় ফিরব। গল্প ধীরে ধীরে চলবে। আমার যত বয়স ততগুলো পাতা এগিয়েছে। ইতি ২১শে জ্যৈষ্ঠ ১৩৩৪। স্নেহাসক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র ৪০, ৮ই জুন ১৯২৭। শিলং।
কল্যাণী এসু, শুক্রবারে কলকাতায় পৌঁছব। তুমি রানুর চিঠির খাতা ও আমার সেই লেকচার্সগুলো নিয়ে কলকাতায় চলে এসো। সময় নেই, 2-3 দিনের মধ্যেই জাভায় রওনা হব। শান্তিনিকেতন যাওয়ার সময় পাবো না। ইতি বুধবার, স্নেহানুরক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 41, 12 আগস্ট 1927। ইপো। কল্যাণী এসু, এবারে দেশ থেকে বেরিয়ে অবধি পরিশ্রমের আর অন্ত নেই। জাহাজে ছিলেম দিন 6। সমুদ্র খুব শান্ত ছিল। মনসুন ঠেলা মেরে তাকে জাগিয়ে তোলেনি। জাহাজওয়ালারা আমাকে লিখবার পড়বার জন্যে খুব ভালো ঘর দিয়েছিল। রানীকে চিঠি লিখবার উপলক্ষ করে কিছু লিখেছিলুম। ভেবেছিলুম চিঠির রাস্তা ধরলে কলম দুলকি চালে চলবে, কিন্তু যে বাণী অন্তর্যামিনী তাকে ফাঁকি দিয়ে ভোলানো যায় না। তার কাছে যেই ধরা পড়ল চিঠি যাচ্ছে সম্পাদকের দরবারে, তার বাহন রানী, অমনি কলমের মুখে কাঁঠালি চাপা হয়ে উঠতে লাগলো এক একটা কাঁঠাল। অত্যন্ত সারবান, অত্যন্ত ভারবান, যাকে বলে প্রবন্ধ। সে হাওয়ায় দোলে না, মাটির দিকে ঝুঁকে পড়ে। তার সঙ্গে সঙ্গে সেই আলাপ আলোচনার সংস্কার সাধনে লাগতে হলো। এই কাজটা বড় দুঃখের। এ যেন পুরনো কাপড় রিপু করবার সরঞ্জাম নিয়ে নতুন কাপড় বুনে যাওয়ার মতো। প্রতিলেখন পড়তে পড়তে দেখা গেল যে মানুষ শুধু কান দিয়ে শোনে না, কথা তার কানের ভিতর দিয়া মরমে পশে। তার কানে শোনা কথাগুলো মরমের হাত পড়ে যে মূর্তি ধরে, তাকে বক্তার নামে চালাবে না শ্রোতার নামে, সেটা ব্যক্তিবিশেষের মরমের উপর নির্ভর করে। কারো কারো মরম অন্যের কথা শুনবার সময় নিজের কথা থামিয়ে দিতে পারে না। অর্থাৎ একজন যখন এক সুরে বীণা বাজাচ্ছে, তখন আর একজন আরেক সুরে বাঁশি বাজিয়ে চলে। যেন ধনির বাড়ির বিয়েতে সানাই আর গড়ের বাদ্যি একই সময়ে আওয়াজ দিতে থাকে। জীবনে যা বৃষ্টি আকারে বর্ষণ হয় তাকে শিলবৃষ্টি আকারে প্রকাশ করলে সেটা অসত্য হয়ে ওঠে, একথা বোঝা উচিত। সব কথা প্রকাশ করবার নয়, কেননা সব কথা প্রকাশ করবার উপযুক্ত ভূমিকা নেই। বৈঠকখানার বিশ্রব্ধ আলাপ চিতপুরের রোডের চৌমাথায় দাঁড়িয়ে মেগাফোনে ঘোষণা করলে তার সত্যতা থাকে না। তাছাড়া এই যে প্রকাশ করবার নেশা, এটা সকল অবস্থায় শোভন নয়। হৃদয়হীন পাবলিকের কৌতূহল মেটাবার জন্যে দরদওয়ালা কথার ফেরি করা অন্যায়। এতে ইতিহাসও রক্ষা হয় না, কেননা নির্বিচারে সব রকম কথাকে একত্র পঞ্জীভূত করাকে ইতিহাস বলে না। মুহূর্তের জিনিসকে চিরদিনের আসনে বসালে ইতিহাসকে নষ্ট করাই হয়। এ তো গেল লেখার হাঙ্গামা। তারপর আদর, অভ্যর্থনা, নিমন্ত্রণ, আমন্ত্রণ, বক্তৃতা, মোটরযাত্রা, রেলযাত্রা প্রভৃতিতে অতিমাত্রায় ঠাসা হয়ে আমার দিনগুলি নানা আকারে ফুলে উঠেছে, ঠিক যেন আমাদের সুনীতির ঝুলিটার মতো। তার মধ্যে ময়লা কাপড় থেকে আরম্ভ করে পিতলের তৈজসপত্র পর্যন্ত সকল প্রকার অসঙ্গত জিনিসের সঙ্গতি। বাহকেরা যখন বহন করে দেখি তাদের পিঠ বেঁকে যায়। আমারও পিঠ বেঁকে এসেছে। প্রতি মুহূর্তে মনে হয় আর পেরে উঠছি না। আমার দিনের ঝুলি সুনীতির ঝুলির মতোই প্রত্যহ তার বোঝাই বাড়িয়েই চলেছে। এখন কেবলই মনে হচ্ছে আর ওটাকে টেনে বেড়ানো চলে না। আসার কথা এই যে এখানকার পথের প্রায় প্রান্তে এসেছি। আজ 12 তারিখ, 16 তারিখে যাবার মুখে পাড়ি দেব। তখন আর একটা ঝুলি ভর্তি করা শুরু হবে। শান্তিনিকেতনের শ্রাবণী মূর্তির আভাস তোমার চিঠিতে পেয়ে ক্ষণকালের জন্যে মনটা ব্যাকুল হলো। আমাদের সামনে এখনো অন্তত 2 মাস আছে, অর্থাৎ আশ্রমে যখন শিউলি ফুলের দিন ফুরিয়ে আসবে তখন সেখানে ফিরব। বিচিত্রায় সাহিত্য ধর্মে 2-1টা ভুল দেখলুম। এক জায়গায় রাজপুত্র হবে, সেখানে রাজকন্যা হয়েছে। সংসারে উভয়ের মধ্যে মিলন হয়ে থাকে, তাই বলে পার্থক্য লুপ্ত হয় না। আর এক জায়গায় পাপড়ি আছে, সেখানে পাখনা হবে। 3 সপ্তাহ হয়ে গেল এ পর্যন্ত তোমার চিঠি ছাড়া আর কোনো চিঠি পাইনি। তোমাদের সব খবর জানতে চাই। মনে হচ্ছে যেন দ্বীপান্তরে 1 যুগ হয়ে গেল। ইতি 12 আগস্ট 1927, স্নেহানুরক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 42, 23 আগস্ট 1927। কল্যাণী এসু, চিঠি লেখার সময় পাইনি। গোলমালে দিন কাটছে। দেশটা সুন্দর। আজ বালি অভিমুখে যাচ্ছি, সেখানে আরও সুন্দর।
দেশে ফেরবার পূর্বে বিস্তারিত খবর কিছুই পাবে না। তোমাদেরও খবর বিশেষ কিছু পাইনে। স্রোতের শ্যাওলার মতো ভাসছি, কোথাও কোনো মাটির সঙ্গে যোগ আছে বলে মনে হচ্ছে না। 23শে আগস্ট 1927, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 43, 8ই সেপ্টেম্বর 1927। কল্যাণী এসু, অমিও আজ বালিদ্বীপে আমাদের শেষ দিন। মুন্ডুক বলে একটি পাহাড়ের উপর ডাকবাংলায় আশ্রয় নিয়েছি। এটা বালির পূর্ব দক্ষিণ দিকে। পশ্চিম অংশে এতদিন ঘুরেছি সমস্তই চাষ করা বাস করা জায়গা। লোকালয়গুলি নারকেল, সুপারি, আম, তেঁতুল, সজনে গাছের ঘন শ্যামল বেষ্টনে ছায়াবিষ্ট। এতদিন পরে এখানে পাহাড়ের গা জুড়ে প্রাচীন অরণ্য দেখা গেল, কতকটা শিলং পাহাড়ের মতো। নিচে স্তর বিন্যস্ত ধানের ক্ষেত, পাহাড়ের একটি ফাঁকের ভিতর দিয়ে দূরে সমুদ্রের আভাস পাওয়া যায়। এখানে দূরের দৃশ্যগুলি প্রায় বাষ্পে অবগুণ্ঠিত। আকাশে অল্প একটু অস্পষ্টতার আবরণ। এখানকার পুরনো ইতিহাসের মতো। এখন শুক্লপক্ষের রাত্রি, কিন্তু এমন রাত্রে আমাদের দেশের চাঁদ দিগন্তনাদের কাছে যেমন সম্পূর্ণ ধরা দেয়, এখানে তা নয়। যে ভাষা খুব ভালো করে জানি নে, যেন সেই রকম তার জ্যোৎস্নাটি। সে ভাষা ব্যাকরণের ভিতর দিয়ে কানে আসে, 16 আনা প্রাণে এসে পৌঁছায় না। এতদিন এই দেশটা একটা অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিল। আহুত বরাহুত বহু লোকের ভিড়, কত ফটোগ্রাফওয়ালা, সিনেমাওয়ালা, কত ক্ষণিক পরিব্রাজকের দল। পান্থশালা নিঃশেষে পরিপূর্ণ। মোটরের ধুলায় এবং ধমকে আকাশ ম্লান। খেয়া জাহাজ কাল জাভা অভিমুখে ফিরবে। তাই প্রতিবর্তী যাত্রীর দল আজ নানা পথ বিপদ দিয়ে চঞ্চল হয়ে ধাবমান। এত সমারোহ কেন, সে কথা জিজ্ঞাসা করতে পারো। বালির লোকেরা যারা হিন্দু, যারা নিজের ধর্মকে আগম বলে, শ্রাদ্ধক্রিয়া তাদের কাছে একটা খুব বড় উৎসব। কেননা যথা নিয়মে মৃতের সৎকার হলে তার আত্মা কুয়াশা হয়ে পৃথিবীতে এসে পুনর্জন্ম নেয়। তারপরে বারে বারে সংস্কার পেতে পেতে শেষকালে শিবলোকে চরম মোক্ষে তার উদ্ধার। এবার আমরা যাদের শ্রাদ্ধে এসেছি তারা দেবত্ব পেয়েছেন বলে আত্মীয়রা স্থির করেছে, তাই এত বেশি ঘটা। এত ঘটা অনেক বৎসর হয়নি, আর কখনো হবে কি না সকলে সন্দেহ করছে। কেননা আধুনিক কাল তার কাটারি হাতে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে অনুষ্ঠানের বাহুল্যকে খর্ব করার জন্যে। তার একমাত্র উৎসাহ উপকরণ বাহুল্যের দিকে। এখানকার লোকে বলছে সমারোহে খরচ হবে এখানকার টাকার প্রায় 40,000, আমাদের টাকায় 50,000। ব্যয়ের এই পরিমাণটা সকলেরই কাছে অত্যন্ত বেশি বলেই ঠেকছে। আমাদের দেশের বড় লোকের শ্রাদ্ধে 50,000 টাকা বেশি কিছুই নয়, কিন্তু প্রভেদ হচ্ছে আমাদের শ্রাদ্ধের খরচ ঘটা করার জন্যে নয়, যেমন পুণ্য করার জন্যে। তার প্রধান অঙ্গই দান, পরলোকগত আত্মার কল্যাণ কামনায়। এখানকার শ্রাদ্ধেও স্থানীয় ব্রাহ্মণ পণ্ডিতকে অর্ঘ্য বা আহার্য দান যে নেই তা নয়, কিন্তু এর সবচেয়ে ব্যয়সাধ্য অংশ সাজসজ্জা। সে সমস্তই চিতায় পুড়ে ছাই হয়। এই দেহকে নষ্ট করে ফেলতে এদের আন্তরিক অনুমোদন নেই, সেটা সেদিনকার অনুষ্ঠানের একটা ব্যাপারই বোঝা যায়। কালো গরুর মূর্তি, তার পেটের মধ্যে মৃতদেহ, রাস্তা দিয়ে এটাকে যখন বহন করে নিয়ে যায় তখন শোভাযাত্রায় ভিন্ন ভিন্ন দলের মধ্যে ঠেলাঠেলি পড়ে যায়, যেন ফিরিয়ে দেওয়ার চেষ্টা, যেন অনিচ্ছা। বাহকেরা তাড়া খায়, ঘুরপাক দেয়। এখানেই আগম, অর্থাৎ যে ধর্ম বাইরে থেকে এসেছে তার সঙ্গে এদের নিজের হৃদয় বৃত্তির বিরোধ। আগমেরই হলো জিত, দেহ হলো ছাই। উবুদ বলে জায়গার রাজার ঘরে এই অনুষ্ঠান। তিনি যখন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বলে সুনীতির পরিচয় পেলেন, সুনীতিকে জানালেন শ্রাদ্ধক্রিয়া এমন সর্বাঙ্গ সম্পূর্ণভাবে এদেশে পুনর্বার হবার সম্ভাবনা খুবই বিরল। অতএব এই অনুষ্ঠানে তিনি যদি যথারীতি শ্রাদ্ধের বেদমন্ত্র পাঠ করেন তবে রাজা তৃপ্ত হবেন। সুনীতি ব্রাহ্মণ শয্যায় ধূপধুনো জ্বালিয়ে মধুপাতা ঋতায়ন্তে এবং কঠোপনিষদের শ্লোক প্রভৃতি উচ্চারণ করে শুভকর্ম সম্পন্ন করেন। বহু শত বৎসর পূর্বে একদিন বেদমন্ত্র গানের সঙ্গে এই দ্বীপে শ্রাদ্ধক্রিয়া আরম্ভ হয়েছিল। বহু শত বৎসর পরে এখানকার শ্রাদ্ধে সেই মন্ত্র হয়তোবা শেষবার ধ্বনিত হলো। মাঝখানে কত বিস্মৃতি, কত বিকৃতি। রাজা সুনীতিকে পৌরোহিত্যের সম্মানের জন্যে কি দিতে হবে জিজ্ঞাসা করেছিলেন।
সুনীতি বলেছিলেন এই কাজের জন্য অর্থগ্রহণ তার ব্রাহ্মণ বংশের রীতি বিরুদ্ধ। রাজা তাকে কর্ম অন্তে বালির তৈরি মহার্ঘ বস্ত্র ও আসন দান করেছিলেন। এখানে একটা নিয়ম আছে যে গৃহস্থের ঘরে এমন কারো যদি মৃত্যু হয় যা জ্যেষ্ঠরা বর্তমান, তাহলে সেই গুরুজনদের মৃত্যু না হলে এরা সৎকার হওয়ার জো নেই। এই জন্যে বড়দের মৃত্যু হওয়া পর্যন্ত মৃতদেহকে রেখে দিতে হয়। তাই অনেকগুলি দেহের দাহক্রিয়া এখানে একসঙ্গে ঘটে। মৃতকে বহুকাল অপেক্ষা করে থাকতে হয়। সৎকারের দীর্ঘকাল অপেক্ষার আরও একটা কারণ সৎকারের উপকরণ ও ব্যয়বহুল্য। তার জন্যে প্রস্তুত হতে দেরি হয়ে যায়। তাই শুনেছি এখানে কয়েক বছর অন্তর বিশেষ বৎসর আসে যখন অন্ত্যেষ্টিক্রিয়া হয়। শবাধার বহন করে নিয়ে যাওয়ার জন্যে রথের মতো যে একটা মস্ত উঁচু যান তৈরি হয়, অনেক সংখ্যক বাহুকে মিলে সেটাকে চিতার কাছে নিয়ে যায়। এই বাহনকে বলে ওয়াদা। আমাদের দেশে ময়ূরপঙ্খী যেমন ময়ূরের মূর্তি দিয়ে সজ্জিত, তেমনি এদের এই ওয়াদার গায়ে প্রকাণ্ড বড় একটা গরুরের মুখ, তার দুই ধারে বিস্তীর্ণ মস্ত দুই পাখা সুন্দর করে তৈরি। শিল্প নৈপুণ্যে বিস্মিত হতে হয়। শ্রাদ্ধের এই নানাবিধ উপকরণের আয়োজন মনের ভিতরে সবটা গ্রহণ করা বড় কঠিন। যেটা সবচেয়ে দৃষ্টি ও মনকে আকর্ষণ করে সে হচ্ছে জনতার অবিশ্রাম ধারা। বহু দূর ও নানা দিক থেকে মেয়েরা মাথায় কত রকমের অর্ঘ্য বহন করে ষাঁড় বেঁধে রাস্তা দিয়ে চলেছে। দূরে দূরে গ্রামে গ্রামে যেখানে অর্ঘ্য মাথায় বাহকেরা যাত্রা করতে প্রস্তুত, সেখানে গ্রামের তরুচ্ছায়ায় গামেলান বাজিয়ে এক একটি স্বতন্ত্র উৎসব চলছে। সর্বসাধারণে মিলে দলে দলে এই অনুষ্ঠানের জন্যে আপন আপন উপহার নিয়ে এসে যজ্ঞক্ষেত্রে জমা করে দিচ্ছে। অর্ঘ্যগুলি যেমন তেমন করে আনা নয়, সমস্ত বহু যত্নে সুসজ্জিত। সেদিন দেখলুম ইয়াং ইয়াং বলে এক শহরের রাজা বহু বাহনের মাথায় তার উপহার পাঠালেন। সকলের পিছনে এলেন তার প্রাসাদের পুরো নারীরা। কি শোভা, কি সজ্জা, কি অভিজাত্যের বিনয় সৌন্দর্য! এমন করে নানা পথ বেয়ে বেয়ে বহুপূর্ণ বিচিত্র তরঙ্গিত উৎসবের অবিরাম প্রবাহ দেখে দেখে চোখের তৃপ্তির শেষ হয় না। সবচেয়ে এই কথাটি মনে হয় এই রকম বহুদূরব্যাপী উৎসবের টানে বহু মানুষের আনন্দ মিলনটি কি কল্যাণময়। এই মিলন কেবলমাত্র একটা মেলা বসিছে বহু লোক জড়ো হওয়া নয়, এই মিলনটির বিচিত্র সুন্দর অবয়ব। নানা গ্রামে নানা ঘরে এই উৎসব মূর্তিকে অনেক দিন থেকে নানা মানুষ বসে বসে নিজের হাতে সুসম্পূর্ণ করে তুলেছে। এ হচ্ছে বহুজনের তেমনি সম্মিলিত সৃষ্টি, যেমন করে এরা নানা লোক বসে নানা যন্ত্রে তাল মিলিয়ে সুর মিলিয়ে একটা সচল ধ্বনিমূর্তি তৈরি করে তুলতে থাকে। কোথাও অনাদর নেই, কুৎসিতা নেই। এত নিবিড় লোকের ভিড়, কোথাও একটুও কলহের আভাস মাত্র দেখা গেল না। জনতার মধ্যে মেয়েদের সমাবেশ খুবই বেশি, তাতে একটুও আপদের সৃষ্টি হয়নি। বহু লোকের মিলন যেখানে গ্লানিহীন সৌন্দর্যে বিকশিত, যথার্থ সভ্যতার লক্ষ্মীকে সেইখানেই তো আসীন দেখি। তিনি রেলগাড়িতে চড়ে বেড়ান না, টেলিগ্রামের ডান্ডাটার উপরে দাঁড়িয়ে থাকেন না। সুন্দরের সঙ্গে কল্যাণ যেখানে এক, সেখানেই তিনি। যেখানে বিরোধ ঠেকাবার জন্যে পুলিশ বিভাগে লাল পাগড়ি, সেখানে নয়। যেখানে অন্তরের আনন্দে মানুষের মিলন কেবল যে নিরাময় নিরাপদ তা নয়, আপনা আপনি ভিতরের থেকে সৌন্দর্যে ঐশ্বর্যে পরিপূর্ণ, সেখানেই সভ্যতার উৎকর্ষ। এই জিনিসটিকে এমনি সুসুন্দরভাবে ইচ্ছা করি নিজের দেশে। কিন্তু এই ছোট দ্বীপের রাস্তার ধারে যে ব্যাপারটিকে দেখা গেল, সে কি সহজ কথা? কত কালের সাধনায় ভিতরের কত গ্রন্থি মোচন করে তবে এইটুকু জিনিস সহজ হয়। জড়ো হওয়া শক্ত নয়, এক হওয়াই শক্ত। সেই ঐক্যকে সকলের সৃষ্টি শক্তি দ্বারা, ত্যাগের দ্বারা সুন্দর করে তোলা কতই শক্তিসাধ্য। আমরা যেখানেই যে কোনো কাজেই কয়েকজন মিলে চেষ্টা করেছি, সেখানে কত ঔদাসীন্য, কত অহমিকা, কত বিরোধ ভেতর থেকে নানা মূর্তিতে বেরিয়ে পড়তে থাকে। এইসব গ্লানি দূর করার জন্যে আমাদের মিলিত কাজকে সকলে এক হয়ে উৎসবের রূপ দেওয়া আবশ্যক। আনন্দকে, সুন্দরকে নানা মূর্তিতে নানা উপলক্ষে প্রকাশ করা চাই। সেই প্রকাশে সকলেই আপন আপন ইচ্ছার, আপন আপন শক্তির যোগদান করতে থাকলে তবেই আমাদের ভিতরকার খোঁচাগুলি ক্রমে ক্রমে ক্ষয় হয়ে যায়। ঝর্ণার জল ক্রমাগত বইতে থাকলে তলার নুড়িগুলি যেমন সুডোল হয়ে আসে। আমাদের অনেক তপস্বী মনে করেন সাধনায় জ্ঞান ও কর্মই যথেষ্ট, কিন্তু বিধাতার রচনায় তিনি দেখিয়েছেন শুধু স্বাভাবিকই জ্ঞান বলক্রিয়া নয়, রসেই সৃষ্টির চরম সম্পূর্ণতা। মরুর মধ্যে যা কিছু শক্তি, সমস্তই বিরোধের শক্তি, বিনাশের শক্তি।
রস যখন সেখানে আসে তখনই প্রাণ আসে, তখনই সব শক্তি সেই রসের টানে ফুল ফোটায়, ফল ধরায়, সৌন্দর্যে কল্যাণে সে উৎসবের রূপ ধারণ করে। বেলা 8টা বাজল। বারান্দার সামনে গোটা 2-3 মোটর গাড়ি জমা হয়েছে। সুরেনে সুনীতিতে মিলে নানা আয়তনের বাক্সে, ব্যাগে, ঝুলিতে থলিতে গাড়ি বোঝাই করছেন। তারা একদল আগে থাকতেই খেয়াঘাটের দিকে রওনা হওয়ার অভিমুখী। নিকটের পাহাড়ের ঘন সবুজ অরণ্যের পরে রৌদ্র পড়েছে, দূরের পাহাড় নীলাভ বাষ্পে আবৃত। দক্ষিণ শৈলতটের সমুদ্রখণ্ডটি নিঃশ্বাসের ভাব লাগা আয়নার মতো ম্লান। ওই কাছেই গিরিবক্ষ সংলগ্ন পল্লীটির বনবেষ্টনের মধ্যে সুপুরি গাছের শিখাগুলি শীতের বাতাসে দুলছে। ঝর্ণা থেকে মেয়েরা জলপাত্রে জল বয়ে আনছে। নিচে উপত্যকায় শস্য ক্ষেতের উপরে সামনের পাহাড়ের গায়ে ঘন গাছের অবকাশে লোকালয়ের আভাস দেখা যায়। নারকেল গাছগুলি মেঘমুক্ত আকাশের দিকে পাতার অঞ্জলি তুলে ধরে সূর্যলোক পান করছে। এখান থেকে বিদায় নেওয়ার মুহূর্তে মনে মনে ভাবছি দ্বীপটি সুন্দর, এখানকার লোকগুলিও ভালো, তবুও মন এখানে বাসা বাঁধতে চায় না। সাগর পার হয়ে ভারতবর্ষের আহ্বান মনে এসে পৌঁছচ্ছে। শিশুকাল থেকে ভারতবর্ষের ভিতর দিয়েই বিশ্বের পরিচয় পেয়েছি বলেই যে এমন হয় তা নয়। ভারতবর্ষের আকাশে, বাতাসে, আলোতে, নদীতে, প্রান্তরে প্রকৃতির একটি উদারতা দেখেছি। চিরদিনের মতো আমার মন তাতে ভুলেছে। সেখানে বেদনা অনেক পাই, লোকালয়ে দুর্গতির মূর্তি চারদিকে, তবু সমস্তকে অতিক্রম করে সেখানকার আকাশে অনাদিকালে যে কণ্ঠধ্বনি শুনতে পাই, তাতে একটি বৃহৎ মুক্তির আশ্বাস পাই। ভারতবর্ষের নিচের দিকে ক্ষুদ্রতার বন্ধন, তুচ্ছতার কোলাহল, হীনতার বিড়ম্বনা যত বেশি এমন আর কোথাও দেখিনি। তেমনি ওপরের দিকে যেখানে বিরাট আসনবেদী, অপরিসীমের অবারিত আমন্ত্রণ, অতি দূরকালের তপবনে ওঙ্কার ধ্বনি এখনও সেখানকার আকাশে যেন নিত্য নিঃশ্বসিত। তাই আমার মনের কাছে আজকের এই প্রশান্ত প্রভাত সেই দিকেই তার আলোকের ইঙ্গিত প্রসারিত করে রয়েছে। ইতি 8ই সেপ্টেম্বর 1927। স্নেহানুরক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পুনশ্চ দ্রুত চলতে চলতে উপরে উপরে যে ছবি চোখে জাগলো, যে ভাব মনের উপর দিয়ে ভেসে গেল, তাই লিখে দিয়েছি। কিন্তু তাই বলে এটাকে বালির প্রকৃত বিবরণ বলে গণ্য করা চলবে না। এই ছবিটিকে হয়তো আবরণ বলাও চলে, কিন্তু উপরের আবরণের ভিতরের ভাবের ছাপ নিত্যই পড়ে তো। অতএব আবরণটিকে মানুষের পরিচয় নয় বলে উপেক্ষা করা যায় না। যে আবরণটিকে কৃত্রিম ছদ্মবেশের মতো উপর থেকে চাপা দেওয়া হয়, সেইটেতেই প্রতারণা করে। কিন্তু যে আবরণ চঞ্চল জীবনের প্রতি মুহূর্তের ওঠায় পড়ায়, বাঁকায় চোরায়, দোলায় কাঁপনে আপনা আপনি একটি চেহারা পায়, মোটের উপর তাকে বিশ্বাস করা চলে। এখানকার ঘরে, মন্দিরে, বেশে, ভূষায়, উৎসবে, অনুষ্ঠানে সব প্রথমেই যেটা খুব করে মনে আসে সেটা হচ্ছে সমস্ত যাত্রার মনে শিল্প রচনার স্বাভাবিক উদ্যম। একজন পাশ্চাত্য আর্টিস্ট এখানে 3 বছর আছেন। তিনি বলেন এদের শিল্পকলা থেমে নেই, সে আপন বেগে আপন পথ করে এগিয়ে চলেছে, কিন্তু শিল্পী স্বয়ং সে সম্বন্ধে আত্মবিস্মৃত। তিনি বলেন কিছুকাল পূর্বে পর্যন্ত এখানে চীনেদের প্রভাব ছিল, দেখতে দেখতে সেটা আপনি ক্ষয় হয়ে আসছে। বালির চিত্ত আপন ভাষাতেই আত্মপ্রকাশ করতে বসেছে। তার কাজে এমন অনায়াস প্রতিভা আছে যে আধুনিক যে 2-1টি মূর্তি তিনি দেখেছেন সেগুলি ইউরোপের শিল্প প্রদর্শনীতে পাঠালে সেখানকার লোক চমকে উঠবে, এই তার বিশ্বাস। এই তো গেল রূপ উদ্ভাবন করবার এদের স্বাভাবিক শক্তি। তারপরে এই শক্তিটি এদের সমাজকে মূর্তি দিচ্ছে। এরা উৎসবে, অনুষ্ঠানে, নানা প্রণালীতে সেই রূপ সৃষ্টি করবার ইচ্ছাকেই সুন্দর করে প্রকাশ করতে প্রবৃত্ত। যেখানে এই সৃষ্টির উদ্যম নিয়ত সচেষ্ট, সেখানে সমস্ত দেশের মুখে একটি শ্রী ও আনন্দ ব্যক্ত হয়। অথচ জীবনযাত্রার সকল অংশই যে শোভন তা বলা যায় না। এর মধ্যে অনেক জিনিস আছে যা আনন্দকে মারে, অন্ধ সংস্কারের কত কদাচার, কত নিষ্ঠুরতা। যে মেয়ে বন্ধা, প্রেতলোকে গলায় দড়ি বেঁধে তাকে অফলা গাছের ডালে চিরদিনের মতো ঝুলিয়ে রাখা হয়, এখানকার লোকের এই বিশ্বাস। কোনো মেয়ে যদি যমজ সন্তান প্রসব করে, এক পুত্র এক কন্যা, তাহলে প্রসবের পরেই বিছানা নিজে বহন করে সে শ্মশানে যায়। পরিবারের লোক যমজ সন্তান তার পিছন পিছন বহন করে নিয়ে চলে। সেখানে ডালপালা দিয়ে কোনো রকম করে একটা কুড়ে বেঁধে 3 চন্দ্রমাস তাকে কাটাতে হয়। 2 মাস এই গ্রামের মন্দিরের দ্বার রুদ্ধ হয়, পাপ খালনের উদ্দেশ্যে নানাবিধ পূজার্চনা চলে।
প্রসূতিকে মাঝে মাঝে কেবল খাবার পাঠানো হয়, সেই কয়দিন তার সঙ্গে সকল রকম ব্যবহার বন্ধ। এই সুন্দর দ্বীপের চির বসন্ত ও নিত্য উৎসবের ভিতরে ভিতরে অন্ধবুদ্ধির মায়া সহস্র বিভীষিকা সৃষ্টি করেছে, যেমন সে ভারতবর্ষেও ঘরে ঘরে করে থাকে। এর ভয় ও নিষ্ঠুরতা থেকে যে মোহমুক্ত জ্ঞানের দ্বারা মানুষকে বাঁচায়, যেখানে তার চর্চা নেই, তার প্রতি বিশ্বাস নেই, সেখানে মানুষের আত্মাবমাননা আত্মপীড়ন থেকে তাকে কে বাঁচাবে? তবুও এইগুলিকেই প্রধান করে দেখবার নয়। জ্যোতির্বিদদের কাছে সূর্যের কলঙ্ক ঢাকা পড়ে না, তবু সাধারণ লোকের কাছে তার আলোটাই যথেষ্ট। সূর্যকে কলঙ্কি বললে মিথ্যা বলা হয় না, তবু সূর্যকে জ্যোতির্ময় বললেই সত্য বলা হয়। তথ্যের ফর্দ লম্বা করা যেসব বৈজ্ঞানিকের কাজ, তারা পশু সংসারে হিংস্র দাঁত নখের ভীষণতার উপর কলমের ঝোঁক দেওয়া মাত্র কল্পনায় মনে হয় পশুদের জীবনযাত্রা কেবল ভয়েরই বাহন। কিন্তু এইসব অত্যাচারের চেয়ে বড় হচ্ছে সেই প্রাণ যা আপনার সদা সক্রিয় উদ্যমে আপনাতেই আনন্দিত, এমনকি সাপদের হাত থেকে আত্মরক্ষার কৌশল ও চেষ্টা, সেও এই আনন্দিত প্রাণ ক্রিয়ারই অংশ। ইন্টার ওশান নামক যে মাসিক পত্রে একজন লেখকের বর্ণনা থেকে বালির মেয়েদের দুঃখের বৃত্তান্ত পাওয়া গেল, সেই কাগজে আর একজন লেখক সেখানকার শিল্পকুশল, উৎসব বিলাসী, সৌন্দর্য প্রিয়তাকে আনন্দের সঙ্গে দেখেছেন। তার সেই দেখার আলোতে বোঝা যায় গ্লানির কলঙ্কটা অসত্য না হলেও সত্য নয়। এই দ্বীপে আমরা অনেক ঘুরেছি, গ্রামে, পথে, বাজারে, শস্যক্ষেত্রে, মন্দির দ্বারে, উৎসব ভূমিতে, ঝর্ণাতলায় বালির মেয়েদের অনেক দেখেছি। সব জায়গাতেই তাদের দেখলুম সুস্থ, সুপরিপুষ্ট, সুবিনীত, সুপ্রসন্ন। তাদের মধ্যে পীড়া, অপমান, অত্যাচারের কোনো চেহারা তো দেখলুম না। খুঁটিয়ে খবর নিলে নিশ্চয়ই কলঙ্কের কথা অনেক পাওয়া যাবে, কিন্তু খুঁটিয়ে পাওয়া ময়লা কথাগুলো সুতো দিয়ে একসঙ্গে গাঁথলেই সত্যকে স্পষ্ট করা হবে, এ কথা বিশ্বাস করবার নয়। ইতি 9 সেপ্টেম্বর 1927। সুরবায়া, জাভা। পত্র 44, 11 সেপ্টেম্বর 1927। কল্যাণী এসু, আমিও এই কবিতাটি এতদিন অন্য কোনো সূত্রে দেখে থাকবে, তবু তোমাকে পাঠালুম। আজ বিকেলে আমার বক্তৃতা আছে, কাল সকালে অন্যত্রও যেতে হবে। দেখবার জিনিসের অন্ত নেই, কিন্তু এমন করে ঘুরে বেড়াবার শক্তি আমার কই। শুধু দেহ নয়, মন ক্লান্ত হয়ে যায়। কেননা আমার মন আপনাতে নিবিষ্ট হয়ে ভাবতে ভালোবাসে। যে পাখি ডিমে তা দিতে চায়, বাইরে থেকে তাকে কেবলই তাড়া দিতে থাকলে তার যে দশা হয়, আমার মনের সেই দশা। চিঠিতে নানা বকুনি বকেছি, সেগুলি পত্রযোগে দেশে পাঠানো হয়েছে। মালয় উপদ্বীপে বাইরে দৃষ্টি দেবার যোগ্য কোনো প্রলোভন না থাকায় আপন মনের এই সকল যা তা বহুল কথাগুলি জমে উঠছিল। এখানে তার জো নেই, বাইরের জগৎ সর্বদা ডাক পাচ্ছে। অক্টোবরের শেষ অংশে দেশে পৌঁছব বলে আশা করি। ইতি 11 সেপ্টেম্বর 1927। স্নেহানুরক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 45, 17 সেপ্টেম্বর 1927। কল্যাণী এসু, আমিও এখানকার দেখাশুনো প্রায় শেষ হয়ে এলো। ভারতবর্ষের সঙ্গে জোড়া তারা দেওয়া লোকযাত্রা দেখে পদে পদে বিস্ময় বোধ হয়েছে। রামায়ণ মহাভারত এখানকার লোকের প্রাণের মধ্যে যে কিরূপ প্রাণবান হয়ে রয়েছে, সে কথা পূর্বেই লিখেছি। প্রাণবান বলেই এই জিনিসটা কোনো লিখিত সাহিত্যের সম্পূর্ণ পুনরাবৃত্তি নয়। এখানকার মানুষের বহুকালের ভাবনা ও কল্পনার ভিতর দিয়ে তার অনেক বদল হয়ে গেছে। তার প্রধান কারণ, মহাভারতকে এরা নিজেদের জীবনযাত্রার প্রয়োজনে প্রতিদিন ব্যবহার করেছে। সংসারের কর্তব্য নীতিকে এরা কোনো শাস্ত্রগত উপদেশের মধ্যে সঞ্চিত পায়নি। এই দুই মহাকাব্যের নানা চরিত্রের মধ্যে তারা যেন মূর্তিমান। ভালো মন্দ নানা শ্রেণীর মানুষকে বিচার করবার মাপকাঠি এইসব চরিত্রে। এই জন্যেই জীবনের গতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের এই জীবনের সামগ্রিক অনেক রকম বদল হয়েছে। কালে কালে বাঙালি গায়কের মুখে মুখে বিদ্যাপতি, চণ্ডীদাসের পদগুলি যেমন রূপান্তরিত হয়েছে, এও তেমনি। কাল আমরা যে ছায়াভিনয় দেখতে গিয়েছিলেম, তার গল্পাংশটা টাইপ করে আমাদের হাতে দিয়েছিল, সেটা পাঠিয়ে দিচ্ছি, পড়ে দেখো। মূল মহাভারতের সঙ্গে মিলিয়ে এটা বাংলায় তর্জমা করে নিও। এই গল্পের বিশেষত্ব এই যে এর মধ্যে দ্রৌপদী নেই। মূল মহাভারতের ক্লীব বৃহন্নলা এই গল্পে নারী রূপে কিংবর্দী নাম গ্রহণ করেছে। কীচক একে দেখেই মুগ্ধ হয় ও ভীমের হাতে মারা পড়ে। এই কীচক জবানী মহাভারতে মৎস্যপতির শত্রু। পাণ্ডবেরা একে বধ করে বিরাটের রাজার
কৃতজ্ঞতা ভাজন হয়েছিল। আমি মঙ্কুনগর উপাধিধারী যে রাজার বাড়ির অলিন্দে বসে লিখছি, চারিদিকে তার ভিত্তি গাত্রে রামায়ণের চিত্র রেশমের কাপড়ের উপর অতি সুন্দর করে অঙ্কিত, অথচ ধর্মে এরা মুসলমান, কিন্তু হিন্দু শাস্ত্রের দেবদেবীর বিবরণ এরা তন্ন তন্ন করে জানে। ভারতবর্ষের প্রাচীন ভূ বিবরণের গিরি নদীকে এরা নিজেদের দেশের মধ্যেই গ্রহণ করেছেন। বস্তুত সেটাতে কোনো অপরাধ নেই, কেননা রামায়ণ মহাভারতের নরনারীরা ভাবমূর্তিতে এদের দেশেই বিচরণ করেছেন। আমাদের দেশে তাদের এমন সর্বজনব্যাপী পরিচয় নেই। সেখানে ক্রিয়াকর্মে উৎসবে আমাদের ঘরে ঘরে তারা এমন করে বিরাজ করেন না। ইতি 17 সেপ্টেম্বর 1927। স্নেহানুরক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আজ রাত্রে রাজসভায় জাবানি শ্রোতাদের কাছে আমার কথা ও কাহিনী থেকে কয়েকটি গল্প আবৃত্তি করে শোনাব। একজন জাবানি সেগুলি নিজের ভাষায় তর্জমা করে ব্যাখ্যা করবেন। কাল সুনীতি ভারতীয় চিত্রকলা সম্বন্ধে দীপচিত্র সহযোগে বক্তৃতা করেছিলেন। আজ আবার তাকে সেইটে বলতে রাজা অনুরোধ করেছেন। ভারতবর্ষ সম্বন্ধে সব কথা জানতে এদের বিশেষ আগ্রহ। পত্র 46, 2 অক্টোবর 1927। কল্যাণী এসো, অমিও অক্টোবর শুরু হলো। বোধ হচ্ছে এখন তোমাদের পুজোর ছুটি। আন্দাজ করছি তুমি আশ্রমেই আছো। শরৎকালের আয়োজন তোমাকে টেনে রাখবে। পৃথিবীতে ঘুরে ঘুরে অন্তত এই বুদ্ধি আমার মাথায় এসেছে যে ঘুরে বেরিয়ে কোনো লাভ নেই। ভ্রমণ জিনিসটা উচ্চবৃত্তির মতো, একটু একটু করে কুড়িয়ে কুড়িয়ে চলা। নিজের ভরা ক্ষেত থেকে সেই আটি বাঁধা ফসলের জন্যে মনটা কেবলই হায় হায় করে। যাগ্গে নির্বাসনের শেষ মাসটিতে এসে পৌঁছেছি। খুব জোরের সঙ্গে আশা করছি এ মাসটা পেরোতে দেব না। ছুটির থেকে ছেলেরা স্কুলে এসে পৌঁছবে, আমিও তাদের সঙ্গে গিয়ে জুটব। এবারকার যাত্রায় দেশের খবর বিশেষ কিছু পাইনি বলে মনে হচ্ছে যেন জন্মান্তর গ্রহণ করেছি। এই জন্মের প্রত্যেক দিনের স্পেসিফিক গ্র্যাভিটি সাবেক জন্মের অন্তত 10 দিনের তুল্য। মনে হচ্ছে ওপারে কত কি বদল হয়েছে তার ঠিক নেই। চারা গাছগুলো এতদিনে বনস্পতি হয়ে উঠল বুঝি। তার কারণ মুহূর্তে মুহূর্তে আমাদের কেবলই বদল হয়ে চলছে। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন ঘটনার চলমান প্রবাহ হু হু করে এগোচ্ছে। আমাদের এই চলার মাপে মন তোমাদেরও সময়ের বিচার করছে। তোমরা যে অপেক্ষাকৃত স্থির হয়ে আছো এ কথা মনেই হয় না। রেলগাড়ির আরোহী যেমন মনে করে তার গাড়ির বাইরে নদী, গিরিবন ঊর্ধ্বশ্বাসে দৌড় দিয়েছে, তেমনই এই দ্রুত বেগবান সময়ের কাঁধে চড়ে আমারও মনে হচ্ছে তোমাদের ওখানেও সময়ের বেগ বুঝি এই পরিমাণেই। বুঝি সেখানেও আজকের সঙ্গে কালকের সাদৃশ্য নেই। মুকুলের সঙ্গে ফলের বয়সের ভেদ বুঝি অনেক কমে গেছে। দূরে বসে যখন বড়বধূর বালি প্রভৃতির কথা ভেবেছি, তখন তাকে একটা বিস্তৃত কালের উপর মেলে দিয়ে দেখেছি, নইলে যেন অতখানি ধরে না। সে সমস্তই আয়ত্ত করা হয়ে গেল। যা স্বপ্নবৎ অস্পষ্ট হয়েছিল তা প্রত্যক্ষ হলো। দেখাশুনো চুকিয়ে দিয়ে ফিরে যাচ্ছি। দূরের কল্পনায় যে সময়টা অস্ফুটতার মধ্যে সুদীর্ঘ ছিল, নিকটের প্রত্যক্ষে সেই সময়টাই ঘন হয়ে উঠল। অল্প কালের মধ্যেই অনেকটা কাল ঠেসে পাওয়া গেল। হিসেব করে দেখলে সেই পরিমাণে আমার আয়ু বেড়েছে। চণ্ডী মণ্ডপে মন্দ গমনে যার দিন চলে, তার বয়স থেকে অনেকটা বাদ দিলে তবে তার যথার্থ আয়ু পাওয়া যায়। আমি বলি নে যে বাইরের পরিবর্তন পরম্পরার মধ্যে ছুটে চললেই আয়ু সেই অনুসারে কালকে ব্যপ্ত করে। শাস্ত্রী মশাই কোণে বসে আছেন, কিন্তু কালকে তিনি যেরকম ব্যাপকভাবে অধিকার করেছেন অন্য লোকের সঙ্গে 90 বছরের চেয়ে সে অনেক বেশি। মনে পড়ে এই তো সেদিন এলেন আশ্রমে, মিত্র গোষ্ঠীর সম্পাদক পদ থেকে নেমে। এসেই তার মন দৌড় দিল পালি শাস্ত্রের মহারণ্যের মধ্যে। দ্রুত বেগে পার হয়ে চলেছেন, কোথায় তিব্বতী কোথায় চৈনিক নাগাল পাওয়ার জো নেই। সময়ের মাপ পঞ্জিকায় নয়, চিত্তে। খাঁটি দুধের সঙ্গে জোলো দুধের ওজন মিলিয়ে মাপতে গেলে ঠকতে হয়। সে যা হোক, যাচ্ছিলুম কুলের দিকে, হঠাৎ শ্যামের বাঁশি বাজল। আরিয়াম তার যোগে সেই বাঁশির ডাক পাঠিয়েছেন,
কিন্তু আমার মনের ভাব একেবারেই রাধিকার সঙ্গে মিলছে না। স্বদেশে হয়তো জটিলা কুটিলার অভাব নেই, কিন্তু তবু সকল গঞ্জনা স্বীকার করেও সেই দিকেই হৃদয়টা ঝুঁকেছিল। এখন সজোরে তাকে নিয়ে হ্যাচকা টান লাগাচ্ছি, কিন্তু সে আমার প্রতি প্রসন্ন হচ্ছে না। আমি বলছি কর্তব্য সর্বাগ্রে, সে বলছে ওটা ধর্তব্যের মধ্যেই নয়। তার মতে বিধাতা কর্তব্য সৃষ্টি করেছেন, সে কেবল জীব সেটাকে লঙ্ঘন করে মুক্তির আনন্দ লাভ করবে বলেই। জাহাজে বসে একটা কবিতা লিখেছি, বৌমাকে তার একটা কপি পাঠিয়েছি, কিন্তু ইতিমধ্যেই তার কিছু পাঠান্তর হয়েছে। তার প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করবার জন্যে নূতন পাঠ তোমাকে পৃষ্ঠান্তরে পাঠাই। ইতি 2 অক্টোবর 1927। স্নেহানুরক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। মায়র জাহাজ। ভোরের বেলা সেদিন শুভক্ষণে অরুণ আলো ঝলিতেছিল নারিকেলের বনে। সাগর জলে সিনানু করি সজল এলো চুলে, বসিয়াছিলে উপল উপকূলে। শিথিল পিতবাস বক্ষ ছাড়ি লুটাতেছিল তোমার চারিপাশ। মকর চূড় মুকুটখানি ছিল আমার মাথে, ধনুক বাণ ছিল দক্ষিণ হাতে। দাঁড়ানু রাজবেশী, কহিনু আমি এসেছি পরদেশী। চমকি ত্রাসে দাঁড়ালে উঠি শিলা আসন ফেলে, শুধালে কেন এলে? কহিনু আমি রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে। চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিনু জুথি তুলিনু জাতি তুলিনু চাপা ফুল। দুজনে মিলে সাজানু ডালা বসিনু একাসনে, দুজনে মিলি নটরাজেরে পুজিনু এক মনে। কুহেলি জাল বাতাসে গেল ভাসি, আকাশ ছেয়ে উঠিল ফুটি পার্বতীর হাসি। সন্ধ্যা তারা উঠিল যবে গিরি শিখর পরে, একেলা ছিল ঘরে। চলিতে পথে বাজায় দিনুবাসী, অতিথি আমি কহিনু দ্বারে আসি। বাহির পথে দাঁড়ালে তুমি প্রদীপখানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে? কহিনু আমি রেখো না ভয় মনে, তোমারে আমি সাজাতে চাহি আপন আভরণে। চাহিলে হাসি মুখে আধো চাঁদের কনক মালা দোলানু তব বুকে। মকর চূড় মুকুটখানি কবরী তব ঘিরে, পরায়ে দিনু শিরে। জ্বালায়ে বাতি মাতিল সখী দল, তোমার দেহে রতন সাজ করিল ঝলমল। মধুর হলো মুখর হলো সেদিন নিশিথিনী, আমার তালে তোমার নাচে মিলিল ঋণী ঋণী। পূর্ণচাঁদ আকাশে ওঠে হাসি, সাগরে দোলে আলো ছায়ার নৃত্য রাশি রাশি। ফুরালো দিন কখনো নাহি জানি, সন্ধ্যাবেলা আবার জলে ভাসিল তরিখানি। সহসা বায়ু বহিল প্রতিকূলে, প্রলয় এলো সাগর তলে প্রবল ঢেউ তুলে। লবণ জলে ভরি আধার রাতে ডুবালো মোর রতন ভরা তরি। এবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানু দ্বারে এসে, ভূষণহীন মলিন দীনবেশে। দেখিনু আসি নটরাজের দেউল দ্বার খুলি, তেমনি করে সাজানো আছে পূজার ফুলগুলি। উৎসবের তরল কলরবে পূর্ণচাঁদ দুলালো ছায়া সাগর জলে যবে, হেরিনু কৌতুকে। আমার সেই গলার হার দোলে তোমার বুকে, দেখিনু চুপে চুপে। আমারই গাথা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গে তব হিল্লোলিয়া দোলে। ললিত গীত কলিত কল্লোলে। মিনতি মম শুনো হে সুন্দরী, আর একবার সম্মুখে এসো প্রদীপখানি ধরি। এবার মোর মকর চূড় মুকুট নাহি মাথে, ধনুক বাণ নাহি আমার হাতে। এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে, সাগর কূলে তোমার ফুলবনে। এনেছি শুধু বিনা, দেখো তো চেয়ে আমারে তুমি চিনতে পারো কি না। মায়র জাহাজ, জাভা সমুদ্র, 1 অক্টোবর 1927। পত্র 47, 4 অক্টোবর 1927। কল্যাণী এসো। অমিয় অত্রসহ যে লেখাটা পাঠাচ্ছি তার থেকেই সব বুঝতে পারবে। যথাস্থানে চালান করে দিতে দেরি করো না। যে একটা কবিতা তোমাকে পাঠিয়েছি, ডাকযোগে সেটা এখনো পেয়েছো কিনা জানি নে। যাই হোক, তার প্রথম 2 লাইন বর্জনীয়। অর্থাৎ তার প্রথম লাইন হবে,
সাগর জলে স্নান করি সজল এলো চুলে। ইতি 4 অক্টোবর 1927। কিন্তা জাহাজ, স্নেহানুরক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 48 অক্টোবর 1927। কল্যাণী এসু, অমিও আজ বিজয়া দশমীর দিনে আমার অন্তরের আশীর্বাদ গ্রহণ করবে। ইতি 1334 শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 49 8 এপ্রিল 1928। কল্যাণী এসু, রথীরা চলে গেল। আমি আর কিছুদিন পরে সুবিধা মতো জাহাজ অবলম্বন করে যাব স্থির করেছি। যদি শরীর ভালো থাকে তবে 1 বৈশাখ হয়তো যাব। আমার সব লেখাগুলো শ্রেণীবদ্ধ করে পাকাভাবে বাঁধিয়ে রাখবার জন্যে সুরেনকে বলো। এখানে কষে বৃষ্টি হয়ে গেল। তোমাদের ওখানেও আশা করি ভদ্র রকম বৃষ্টি হয়েছে। শরীরটা ক্লান্ত আছে। ইতি 26 চৈত্র 1334। স্নেহানুরক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 50 9 আগস্ট 1928। কল্যাণী এসু, হৈমন্তীর জ্বরের খবর পেয়ে বড় উদ্বিগ্ন হয়ে রইলাম। নিয়মিত জানিও সে কেমন থাকে। আমাকে যেসব গালমন্দ করে কিছুই গ্রাহ্য করিনি। তোমাদের যখন আক্রমণ করে তখন সেটাতে আমাকে বাজে আঘাতে আমার মতন লোকের পরীক্ষা, সে পরীক্ষা আমার উপর দিয়ে কতদিন থেকেই চলছে। একসময় বেদনা বাজত, এখন আর ভয় করি না। বোধ হয় পরীক্ষায় পাশ করেছি। আমার একটা গর্ব মনে এই আছে, আমি কোনোদিন আমার আক্রমণের রূঢ় প্রতিবাদ করিনি। জোড়াসাঁকোর জনতার উপদ্রব এড়াবার আশায় এখানে মিউজিয়াম সংলগ্ন মুকুলের বাড়িতে এসেছি। সুন্দর জায়গা, লোকের উৎপাত নেই। কাল বিকালে আমাকে দিয়ে একটু বক্তৃতার মতো করিয়ে নিয়েছে। না করলেই ভালো হতো, কিন্তু অনুরোধ এড়াবার মতো শক্তি না থাকলে তার দণ্ড থেকে নিষ্কৃতির আশা করা অন্যায়। যখন সময় পাবে ও নিরুদ্বিগ্ন হবে তখন একবার দেখা করে সব খবর দিয়ে যেও। ইতি 9 আগস্ট 1928। শুভানুধ্যায়ী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 51 25 আগস্ট 1928। কল্যাণী এসু, তোমার শরীর সুস্থ হয়েছে শুনে নিশ্চিন্ত হলুম। একবার কলকাতায় এসো, তোমার সঙ্গে কাজকর্মের কথা কয়ে দেখা যাক। ইতি 25 আগস্ট 1928। স্নেহানুরক্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। নন্দলালকে বলো তার কাছে কাগজের নমুনা পাঠানো হয়েছিল, সে সম্বন্ধে কোনো উত্তর পাওয়া যায়নি। কাগজওয়ালারা অপেক্ষা করে আছে। আরও একটা বক্তব্য, কে বিদ্যালয় থেকে তাড়াবার হুকুম হয়েছিল সেটা কি অপরিহার্য? আরিয়ামকে কিংবা কোনো কর্তৃপক্ষকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করো। কোনো ছেলেকে তাড়িয়ে দেওয়ার মধ্যে তার খুব বিপদ আছে। প্রথমত তার 1 বৎসর নষ্ট হবে, দ্বিতীয়ত এরকমের অপমানে নৈতিক অবসাদ ঘটে। পত্র 52 21 ফেব্রুয়ারি 1929। কল্যাণী এসু, বিদ্যালয়ের শিথিল গ্রন্থগুলিকে আটো করে তোলবার মুখেই আমাকে চলে আসতে হলো, তাই মন উদ্বিগ্ন হয়ে আছে। ভালো করে যখন ভেবে দেখি তখন বুঝতে পারি যে আমাদের যা সামর্থ্য আছে তার মধ্যেই নিজের কাজকে যথাসম্ভব সুসম্পন্ন করাই সঙ্গত। কোনো দিন এত বেশি সম্পদ আমাদের জুটবে না যখন বলতে পারবো ব্যাস আর দরকার নেই। আজ 20 বছর পূর্বে যখন হাতে কিছুই ছিল না তখন মনে হতো বছরে যদি 2-3 হাজার পাই তাহলেই আর ভাবনা থাকে না। আজ বছরে 12,000 টাকা খরচ করেও মনে বুঝছি অভাব আগেকার চেয়ে বেশি বই কম নয়। বস্তুত অর্থ লাভের দ্বারা দৈন্য কখনোই ঘুচে না। কাব্য বা সঙ্গীত বা চিত্রের মতোই কর্মেরও একটা আর্ট আছে, সম্পূর্ণতার দ্বারাই তার দৈন্য ঘোচে। উপকরণ বৃদ্ধির দ্বারা কোনোদিন দৈন্য ঘোচে না। উপকরণের সামঞ্জস্য দ্বারাই সেটা সম্ভব। যা আমার হাতে আছে সেইটাকেই সুঘটিত করতে পারলে সে স্থায়ী মূল্য পায়। তাকে তার আপন সীমার চেয়ে বড় করতে গেলেই সে সুষমা হারায়। আমার কাজের সেই 20 বছর আগেকার সুকুমার মূর্তিটি যখন মনে পড়ে তখন আমার অন্তরের থেকে দীর্ঘ নিঃশ্বাস ওঠে। তবু একথাও স্বীকার করতে হয়, সকল কর্মই কাব্যের মতো অহৈতুক আনন্দময় নয়।
অর্থাৎ কেবল তার রূপের সৌষ্ঠব নিয়েই সন্তুষ্ট হওয়া চলে না, তার ফলের বিচারও চাই। মানুষের অভাব আছে, তা পূরণ করতে হবে। এর জন্যে যে সাধনা, সে সাধনা রূপের নয়, তার শেষ লক্ষ্য সিদ্ধি। জলপাত্রের চরম কথাটা এই যে তাতে করে বেশ ভালো করে জল সঞ্চয় বা জল পান করতে পারা চাই, সেই সঙ্গেই গৌণভাবে তাকে সুন্দর করা ভালো। কিটসের ওড টু গ্রেশন আর্ন কাব্যটি ব্যবহারের অতীত, সুতরাং সুন্দর হওয়াই তার পক্ষে যথেষ্ট। কিন্তু যে পাত্রটি দেখে তিনি ওই কবিতা লিখেছিলেন, তার মূল প্রয়োজন ছিল আধারের কাজ ভালো করে করা। আনুষঙ্গিকভাবে সুন্দর যদি সে নাও হতো, তাহলেও খুব বেশি নালিশের কারণ থাকতো না। বিদ্যালয়টাও তেমনই ব্যবহারিক বস্তু। বিশেষ অভাব পূরণের জন্যে অর্থাভাবে, লোকাভাবে, নিষ্ঠাভাবে তা যে পরিমাণে অসমাপ্ত থাকবে, সেই পরিমাণেই সেজন্যে লজ্জিত হওয়া চাই। অতএব সমুদ্রের এপারে ওপারে দৌড়দৌড়ি করতেই হবে, তাতে শরীর থাক আর যাক। তোমাদের প্রতি আমার অনুরোধ এই যে, জিনিসটাকে আত্মীয়ের মতো দেখো। যদি কোথাও শৈথিল্য ধরা পড়ে, তবে দুঃখবোধ ও প্রতিকারের চেষ্টা করো। আমার অনুপস্থিতিতেই তোমাদের দায়িত্ব আরও অনেক বেশি, এই কথাটি ভুলো না। ছাত্রছাত্রীদের মধ্যেও এই আত্মীয়োচিত দায়িত্ববোধ যদি জেগে ওঠে, তাহলে আমি সবচেয়ে আনন্দিত ও নিশ্চিন্ত হই। সম্প্রতি আমরা বিদ্যালয়ের যে সমস্ত ব্যবস্থাবিধিকে আটো করে তুলছিলুম, তার মধ্যে ওখানকার মেয়েদের বেষ্টন করতে পারিনি। সেখানে শান্তিনিকেতনের পুরুষ কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া দুঃসাধ্য। আমি ওখানকার আশ্রম সম্মিলনী থেকে অনেক প্রত্যাশা করছি। এই সম্মিলনীর যোগে ওখানকার ছাত্রদের মধ্যে একটা স্বকর্তৃত্ব ও দায়িত্ববোধ জেগে উঠছে। অনুভব করে আমি মনের মধ্যে খুব একটা আশ্বাস বোধ করছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই আশ্রম সম্মিলনীতে মেয়েরা আছে পদ্মপত্রের জলের মতো, তারা ওর সঙ্গে এক হয়ে যায়নি। এই কারণে সমস্ত আশ্রমের প্রতি মেয়েদের নিষ্ঠা ও দায়িত্ববোধ জাগ্রত হচ্ছে না। তারা কি পেতে পারে এ কথা যতটা ভাবছে, কি দিতে পারে এ কথা তত ভাবছে না। তাতে করে আশ্রমের সঙ্গে মেয়েদের প্রাণের যোগ ত্যাগের পথে সম্পূর্ণ হয়ে উঠছে না। এইটা আমাকে সবচেয়ে আঘাত দিয়েছে। কেননা যেদিন থেকে আশ্রমে আমি মেয়েদের স্থান দিয়েছি, সেই দিন থেকেই আমার মনে এই কল্পনা ছিল যে আশ্রম রচনায় মেয়েদের ত্যাগ ও সেবা সুন্দর এবং প্রাণবান হয়ে উঠবে। পূর্বকালের ছাত্রীদের মধ্যে ইভা ও বাবলি হৃদয় দিয়ে আশ্রমকর্মের আনুকূল্যে করেছে। সেই জন্যে আজও আশ্রমের সঙ্গে তাদের সম্বন্ধ সরস ও সবল হয়ে আছে। তারা নিয়ম রক্ষা সম্বন্ধে যে কেবল সতর্ক ছিল তা নয়, তারা আশ্রমের কোনো অনিষ্ট আশঙ্কা ঘটলে সর্বান্তকরণে ব্যথিত হয়ে উঠত। বারবার আশ্রম ব্যাপার নিয়ে তারা আলোচনা করতে আসতো। সেটা তাদের নিজের অধিকার লাভের সুবিধা সাধনের দাবি নিয়ে নয়, সাধারণ হিতের প্রতি লক্ষ্য করে। সেই জন্যে তখনকার দিনের উৎসব প্রভৃতিতে তাদের অক্লান্ত উৎসাহ আমাদের এত বেশি সাহায্য করেছে। আশ্রমের প্রতি আত্মীয় ভাবের নিষ্ঠা যদি ওখানকার মেয়েদের মনে স্বভাবতই স্ফূর্তি না পায়, তাহলে জানবো ওই অংশের সমস্ত আশ্রমের সাধনা ব্যর্থ হয়েছে। নুটু আমাদের আশ্রমেরই মেয়ে। শিশুকাল থেকে সে সর্বতোভাবেই ওইখানে মানুষ হয়েছে। আশ্রমের জন্যে সে সাধ্যমতো চেষ্টা করছে, এ সম্বন্ধে আমাদের সন্দেহ নেই। কিন্তু তার সেই চেষ্টা ওখানকার ছাত্রী মণ্ডলীর মধ্যে ব্যাপ্ত হতে না পারলে যথার্থ সফলতা লাভ করবে না। তাই ইদানিং আমার মনে হচ্ছিল যে মেয়েরা যদি স্বতন্ত্র আশ্রম সম্মিলনী প্রতিষ্ঠা করে এবং সম্মিলনীতে তাদের সম্মিলিত সাধনা যদি আশ্রমের হিত সাধনে তাদের দায়িত্বকে উদ্বোধিত করে, তাহলে আমার সমস্ত ক্ষোভ দূর হয়। একদিন শান্তিনিকেতনে গুরুপল্লী ছিল না। তখন ওখানে দু একটি গৃহস্থ বাড়িতে ছাড়া মেয়েরা কেউ থাকতেন না।
তখন কতদিন আমি কবিসুলভ কল্পনায় আশ্রম লক্ষ্মীদের কথা ভেবেছি। তখন আমার মনে ছিল ওখানে গুরুপত্নীদের আসন প্রতিষ্ঠা যদি হয় তাহলে আশ্রম প্রাণে পূর্ণ হয়ে উঠবে। কিন্তু আমার সে কল্পনা রূপ গ্রহণ করেনি। আমেরিকায় আরবানায় যখন ছিলাম তখন মিসেস সেইমর প্রভৃতি গুরুপত্নীদের লোক সেবা আমি দেখেছি ও তার মাধুর্য আমি ভোগও করেছি। ঠিক সেই প্রাণের জিনিসটি, হৃদয়ের যত্নটি পুরুষদের দ্বারা সম্ভবপর নয়। আমার মনে ছিল মেয়েদের আগমনে আশ্রমে এই সেবা শুশ্রূষায় অমৃতধারা কল্যাণে পূর্ণ হয়ে দেখা দেবে। নানা উদ্যমের স্রোতে তা ছাত্রছাত্রীদের মধ্যে প্রবাহিত হবে এবং আশ্রমের মধ্যে একটি সামাজিকতার ভাবকে সরস করে তুলবে। সেটা যে ঠিকমতো হয়নি এটা আমার কাছে নিতান্ত অস্বাভাবিক ঠেকে। তাই মনে হয় এর মধ্যে আমাদেরই ত্রুটি আছে। হয়তো এর কর্মপ্রণালীর মধ্যে মেয়েদের শক্তিকে ঠিকভাবে আবাহন করতে পারিনি। কিন্তু সেই রকম বাইরের আনুকূল্যের প্রতি অপেক্ষা করে থাকা ঠিক হবে না। মেয়েদের মধ্যে যে স্বাভাবিক শক্তি আছে সে যেন আপনার স্থান আপনিই জয় করে নেয়। আশ্রমের মধ্যে সেটা কোনো কারণেই যেন অব্যক্ত না থাকে। মেয়েরা যদি আশ্রম সম্মিলনী স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত করে ও তার মধ্যে ওখানকার গুরুপত্নীরাও স্থান গ্রহণ করেন তাহলে তাদের সকলের যোগে শ্রী ভবনের ও সেই সঙ্গে সমস্ত আশ্রমের শ্রী উজ্জ্বল হয়ে উঠবে। মনে আশা করে আছি একদা ওখানে নারী বিভাগটি বৃহৎ ও বিচিত্র হয়ে উঠবে এবং তার থেকে আপনি নারী বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত হবে। এখন থেকে মেয়েরা সকলে মিলে তার ক্ষেত্রকে নিষ্কণ্টক ও তার বিধিবিধানগুলিকে যদি সুদৃঢ় করে তোলেন, ওখানকার চিত্তকে সম্পূর্ণ অনুকূল করেন, তাহলে কাজ অনেক দূর এগিয়ে যাবে। এখনও সেই জন্যে আশা করে থাকব। পাঠভবনের জন্যে আমি যে আদর্শপত্র তৈরি করে দিয়েছি সেটিকে বিশ্লেষণ করে তোমরা অধ্যাপকেরা মিলে একটা কর্তব্য তালিকা তৈরি করো। সেই তালিকার মধ্যে কোনগুলি অনুষ্ঠিত হচ্ছে, কোনগুলি অসম্পূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং কোনগুলি আদৌ অনুষ্ঠিত হচ্ছে না তা নিয়তই তোমাদের চোখের সামনে থাকা চাই। অন্য দেশের লোকের কাছে যখন শান্তিনিকেতনের কথা বলি তখন এইসব আদর্শের কথা বলে থাকি এবং তা শুনে তারা বিস্ময় বোধ করে। কিন্তু এগুলি যদি অধিকাংশই অনুষ্ঠিত না হয় তাহলে আমার পক্ষে তার চেয়ে লজ্জার বিষয় কিছুই হতে পারে না। ব্যক্তিগতভাবে আমি তোমাদের কাছ থেকে কিছুমাত্র নিষ্ঠা দাবি করিনি। খুব সম্ভব আমি তার অধিকারী নই। যদি অধিকারী হতুম তাহলে এতদিনে আশ্রমকে ঘিরে সহায়কারী লোকের অভাব হতো না। আশ্রমের আদর্শের মধ্যে যে সত্য আছে আমি কেবল সেই সত্যের দোহাই দিয়েছি। যে কারণেই হোক আমাদের দেশে ব্যক্তিগত নিষ্ঠার প্রভাবই সবচেয়ে প্রবল। সেই নিষ্ঠার যোগেই আমাদের দেশে ত্যাগ সহজ হয়। এই ব্যক্তিস্বরূপের মহিমা নিয়ে যারা জন্মগ্রহণ করেন তারা ছাড়া আর কেউ যদি তাদের মুখোশ পরে আড়ম্বর করেন তাহলে সেটা একটা গুরুতর অপরাধ হয়ে ওঠে। অতএব ও পথ আমার নয়। সেই জন্যেই তোমাদের কাছে নির্দিষ্ট কাজের চেয়ে বেশি কিছু দাবি করতে আমি কুণ্ঠিত হই। কাজের ক্ষেত্রে সর্বদাই সেই বেশিটুকুর দরকার হয়। সেই বেশিটুকু দেওয়া সহজসাধ্য, এমনকি আনন্দময়ও হতে পারত যদি বিদ্যালয়ের আদর্শগত সত্যরূপের প্রতি আমাদের অনুরাগ প্রবল হতো। তাহলে নিজের কথা অনায়াসেই ভোলা যেত। কিন্তু সেটাকে দাওয়া করা যায় না। দেনা পাওনার সম্বন্ধেই দাবি দেওয়ার করাক্রান্তি হিসাব নিকাশ চলে, কিন্তু যা দেনা পাওনার অতীত তার উপরে ব্যক্তিবিশেষের জোর খাটে না, ব্যবস্থা বিভাগের জোর খাটে না। স্বয়ং সত্য তার সমস্ত আনন্দ নিয়ে যার অন্তরে আবির্ভূত হন তিনি বিনা বাক্যেই সর্বসমর্পণ করেন। সেই কথা যখন মনে ভাবি তখন একথাও স্বীকার করি যে শান্তিনিকেতনের আশ্রমের কাজকে সত্য করে তোলবার ভার আমার মতো লোকের নেওয়া উচিত ছিল না। আমি ভাবুক মাত্র, আমার মনে ভাবের রূপ প্রকাশ পায়, তাতে আমার নিজেকে উৎসাহ দেয়। আমার নিজেকে আমার সহজ আরামের আয়োজন থেকে সঙ্গহীন উপল বন্ধুর পথে বের করে আনে। কিন্তু আমার মধ্যে প্রেরণা শক্তি নেই। এই শক্তি কেউ চাইলেই পায় না।
এই শক্তি ঈশ্বর দত্ত। যার এই শক্তি স্বভাবতই নেই, তার এমন কোনো কাজের ভার নেওয়া উচিত নয় যে কাজের জন্যে বিভিন্ন চরিত্রের নানা লোকের প্রয়োজন। সেই বহুকে 1,00,000 অভিমুখে প্রেরণ করা কেবল ভাবুকের কাজ নয়, অথচ দুর্দৈবক্রমে কোনো এক সময় এই কর্মভার আমি স্বীকার করেছি। আমি এই কাজের যোগ্য নই বলেই প্রথম দিন থেকেই নিরতিশয় দুঃখ ও বিরুদ্ধতা পেয়ে এসেছি। এই জন্যেই এই কর্মের অন্তরের দিকে যতই অভাব বেড়েছে, বাইরের দিকে এর রূঢ়তা ততই কঠিন হয়েছে, ততই টাকার প্রয়োজন এত উগ্র হয়ে উঠেছে। সকলের সব অভাব আমাকে একলাই মেটাতে হবে। ভিক্ষার ঝুলি আমার একলারই স্কন্ধে। তাতে প্রত্যহ আমার শরীর পীড়িত, চিত্ত উদ্বেগে অশান্ত। দুরাশার তাড়নায় সমুদ্রের এপারে ওপারে ঘুরে বেড়াচ্ছি, ফল অতি অল্পই মিলেছে। অপরপক্ষে অহৈতুক প্রতিকূলতা ক্ষণে ক্ষণে কণ্টকিত হয়ে উঠেছে। এমনি করে আজ 25 বৎসর বহু টানাটানি করে কেটে গেল। এখনও কুলের চেহারা স্পষ্ট দেখতে পেলাম না। আর বেশি দিনের মেয়াদ নেই। এখন এই অল্প কয়েকদিনের জন্য শারীরিক অস্বাস্থ্য বা ক্লান্তির দোহাই দিয়ে আমার চেষ্টায় শৈথিল্য ঘটতে দেব না। প্রদীপে তেল জোগাতে হবে, নইলে আজ আমি কিছুতেই শান্তিনিকেতন থেকে বেরিয়ে আসতুম না। ইংরেজি সোপান ও সহজ পাঠ যাতে অতি শীঘ্র ছাপানো হয়ে আমাদের বিদ্যালয়ে ব্যবহার করা হয়, সেজন্যে বিশেষ চেষ্টা করো। ইংরেজি সোপান প্রথম ভাগখানা ছাপা শেষ হতে দেরি হওয়া উচিত নয়, অবিলম্বে হাতে নিও। কত কপি ছাপা কর্তব্য তার পরামর্শ কর্মসচিবের কাছ থেকে নেওয়া দরকার। সহজ পাঠের ছবিগুলি শেষ হতে আশা করি দেরি হবে না। সম্বন্ধে আমার মনে একটা সংকোচ রয়ে গেছে। তার কাছে কিছুমাত্র ত্যাগের দাবি আমি করতে পারি নে, তাকে যেন অনুরোধের পীড়নে বাধ্য করা না হয়। আমাকে তিনি জানেন না, আমার কাজকেও অল্পই জানেন। উৎসাহপূর্বক স্বতঃপ্রবৃত্ত হয়ে তিনি আশ্রমের কাজে আত্মসমর্পণ করবেন তার কোনো হেতু নেই। সেটা যদি সহজ হতো তবে আমার পক্ষে আনন্দের হতো, কিন্তু কোনো দিনই হয়নি। হঠাৎ আজই হবে এমন আশা আমি করব না। মঙ্গলবারে বোম্বাই মেলে যাত্রা করব। যদি সোমবার এমনকি মঙ্গলবার অপরাহ্নেও একবার আসো, তবে যদি কিছু বলবার থাকে বলবো। আমার সব লেকচারগুলো বাংলা ও ইংরেজি কাব্যগ্রন্থ ও পার্সোনালিটি ক্রিয়েটিভ ইউনিটি সাধনার সঙ্গে এনো। বিশ্বভারতীর সদ্য প্রকাশিত জার্নালখানাও চাই, যার মধ্যে ক্ষিতিবাবুর বাউল আছে। ইতি 21শে ফেব্রুয়ারি 1929। 1 খণ্ড ব্রাহ্মধর্ম চাই। শুভানুধ্যায়ী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।